সূর্যাস্তের পর নীরব সময়ে যখন আগুনের সোনালি আলো নরসের কাঠের ঘরের বিমগুলোর ওপর দীর্ঘ ছায়া ফেলত, তখন ভাইকিংরা এমন এক ঘুমের প্রস্তুতি নিতে শুরু করত যা আজকের আধুনিক বিজ্ঞান সবচেয়ে কার্যকরী ঘুম হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা ২১ শতকে ঘুমের সমস্যা, ইনসোমনিয়া আর ইলেকট্রনিক ডিভাইসের ঝলমলে আলো নিয়ে লড়াই চালাবার সময় ভাইকিং যুগের অর্থাৎ ৭৯৩ থেকে ১০৬৬ খ্রিস্টাব্দ পর্যন্ত স্ক্যান্ডিনেভিয়ার নরসরা ঘুমের সঙ্গে এমন এক সম্পর্ক বেঁধেছিল যা পুরোপুরি আলাদা এবং হয়তো সবচেয়ে গভীরও ছিল। আমাদের নিজেদের থেকেও ভালো। যাদের সংস্কৃতিকে প্রধানত লুটপাট আর যুদ্ধব্যথা হিসেবে দেখা হয়, তাদের ভালো ঘুমও মিলতে পারে। এটা শুনে অবাক লাগতে পারে। তবুও প্রমাণ দেখায় ভাইকিং যুগে স্ক্যান্ডিনেভিয়ার পরিবেশ, সংস্কৃতি আর জীবনযাপন এমন ছিল যা আরামদায়ক ঘুমের জন্য একদম উপযোগী। তাদের দিনের প্রাকৃতিক ছন্দ থেকে ঘুমনোর পরিবেশ, খাবারের রীতি থেকে আরামের প্রতি দার্শনিক দৃষ্টিভঙ্গি, সব মিলিয়ে অনেক কিছুই ছিল ঘুমের মান বাড়ানোর পেছনে। নর্স মানুষদের ঘুমানোর অভ্যাসগুলো আজকের আধুনিক ঘুমবিদরা যেগুলো ঘুমের অভাবে যারা কষ্ট পাচ্ছে তাদের বড়জোরে পরামর্শ দেয়, ঠিক সেই সব অভ্যাসই ছিল তাদের। স্ক্যান্ডিনেভিয়া, আইসল্যান্ড আর ব্রিটিশ দ্বীপপুঞ্জের নর্স বসতির বিভিন্ন খনন থেকে পাওয়া প্রত্নতাত্ত্বিক খুঁটিনাটি তথ্য আর সারাস আর ইরিসদের সাহিত্য প্রমাণ মিলিয়ে দেখা যায় তাদের ঘুমের ধরন প্রকৃতির ছন্দের সঙ্গে গভীরভাবে মিশেছিল। আজকের মতো একটানা ৮ ঘণ্টার ঘুমের পেছনে যারা পাগল, যা আসলে একটা নতুন চল, তাদের থেকে ভিন্ন উইকিংরা ঘুমকে অনেক বেশি গুরুত্ব দিত। পরিবেশ, শরীর আর সাংস্কৃতিক চাহিদার সঙ্গে মিল রেখে কাজ করা ঘুমের ধরনগুলো। এই আর্টিকেলে দেখা হবে কেন ভাইকিংদের ঘুমের ধরন ইতিহাসে সবচেয়ে কার্যকরী ছিল তার নানা কারণ, কিভাবে তাদের ২ ধাপে ঘুমনো মানবদেহের স্বাভাবিক রিদেমের সঙ্গে মানিয়ে চলত, তাদের আশেপাশের পরিবেশ কিভাবে ভালো ঘুমের অনুকূল করত, আর কিভাবে তাদের বিশ্রামের প্রতি সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি অনেক পরবর্তী সভ্যতার চেয়ে ভালো স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস গড়ে তুলেছিল, এসব নিয়ে আলোচনা করব। ভাইকিংদের ঘুমের অভ্যাস বুঝে আমরা নর্স জনতা থেকে আমরা শুধু ঐতিহাসিক তথ্য পাই না, বরং আধুনিক জীবনে আমাদের ঘুমের সমস্যাগুলো সমাধানের জন্য দরকারি কিছু শিক্ষাও দিতে পারি। ভাইকিং যুগের ঘুমের অভ্যাসগুলো আমরা যখন দেখি, তখন থোরবাল্টের মতো চরিত্রদের সাথে পরিচিত হই, যিনি নরওয়ের উপকূলীয়তার বাড়িতে শীতকালে ঘুমানোর রুটিন অনুসরণ করতেন, যা নর্সদের ঘুমের পরিবেশকে ভালোভাবে বুঝতে সাহায্য করে। আর আছে অ্যাস্ট্রিড, একজন চিকিৎসক, যিনি ঘুম আনা ঔষধি গাছপালার জ্ঞান প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ করেছেন। এইসব ঐতিহাসিক তথ্যের মাধ্যমে উদাহরণ দিয়ে আমরা ওই সময়ের মানুষের ঘুমের অভিজ্ঞতা ধরতে পারি, যা থেকে এমন একটা চমকপ্রদ ধারণা পাওয়া যায়। ভয়ঙ্কর যোদ্ধার অনুসন্ধানী হিসেবে খ্যাত ভাইকিং যুগের মানুষগুলি হয়তো ইতিহাসের সবচেয়ে ভালো ঘুমানোর মানুষদের মধ্যে একটা ছিল, আর হয়তো সেই কারণেই তারা নেভিগেশন, কারিগরি আর সংস্কৃতির বিস্তারে অসাধারণ সাফল্য পেয়েছিল। ঘুমের ক্ষেত্রে আমরা আধুনিক মানুষেরও অনেক কিছু শেখার আছে, যেটা আমরা সামনে দেখব। আমাদের নর্স পূর্বপুরুষেরা আধুনিক বিশ্বের ৮ ঘণ্টার একটানা ঘুমের প্রতি এই অবসেশনটা আসলে একটা ঐতিহাসিক অদ্ভুত ব্যাপার, যা শিল্পোত্তরণ, কৃত্রিম আলো আর কাঠামোবদ্ধ কাজের সময়সূচির ফলাফল, মানব জীববিজ্ঞানের নয়। পুরাতাত্ত্বিক প্রমাণ আর সাগা কাহিনী থেকে দেখা যায় ভাইকিংরা যা অনেক প্রাক শিল্পযুগের সমাজের, যা ঘুমের ইতিহাসবিদরা বাইফ্যাসিক বা ভাগ হয় এমন ঘুম বলে মনে করে, সেই প্যাটার্ন অনুসরণ করত, যা আমাদের স্বাভাবিক জীববৃত্তের সঙ্গে অনেক বেশি মিলত। ভাইকিংদের বাইফ্যাসিক ঘুমের প্রমাণ পুরনো নর্স ভাষায় এই ঘুমের ধরন বুঝতে সাহায্য করে। সেই সাগাগুলিতে বারবার ফিরস ফেন অর্থাৎ প্রথম ঘুমের কথা এসেছে, আর রাতের মাঝখানে উঠেও নানা কাজ করার উল্লেখ আছে। তারপর আবার ওট ফেন অর্থাৎ দ্বিতীয় ঘুমে ফেরার কথাও আছে। যদিও এই শব্দগুলো যথেষ্ট বারবার দেখা যায় না, যেন একাই পুরো প্রমাণ হয়, তবু এই সব তথ্য প্রাক শিল্পযুগের ইউরোপের ঘুমের ধরনের সঙ্গে মিলে যায়। গ্রেটি সাগায় মূল চরিত্র গ্রেটি আসানডরসনকে দেখানো হয়েছে প্রথম ঘুমের পর উঠে কাজ করতে। রাতের শেষ দিকে ঘুমোতে না গিয়ে বাড়ির কাজকর্ম সম্পন্ন করার কথা আছে। একইভাবে গিলের গল্পে এমন ঘটনা আছে, যেখানে কেউ গভীর রাতে জেগে ব্যবসা বা আলাপচারিতা করে, আবার ভোর হওয়ার আগে ঘুমোতে চলে যায়। আকরিককালীন ভাইকিং বসতি থেকে এই কথাগুলোর প্রমাণ মেলে। জর্ভিক, যা আজকের ইংল্যান্ডের ইয়র্ক হিসেবে পরিচিত, সেখানে যেসব ভাইকিং বসতি ছিল তার খোঁজে পাওয়া গৃহস্থালির বিন্যাস রাতে কাজে সুবিধাজনক ছিল। দীর্ঘ ঘরের মধ্যে থাকা আগুনের গর্তগুলো দেখায় যে সেগুলো সারা রাত চালু রাখা হতো। এই সংকেত বাবাদামের বাড়িতে ভাইকিংরা অনেকটাই নিশ্চিতভাবে ২ ভাগে ঘুমত। রাতে তারা মাঝে মধ্যে ঘুম ভেঙে উঠত। এটা ছিল ভাইকিংদের স্বাভাবিক ঘুমের ধরন। এই তথ্য আর পুরনো সময়ের ঘুমের ধরন দেখে মনে হয় ভাইকিংদের ঘুমের রুটিন এমনই ছিল। সন্ধ্যার পর বিশেষ করে শীতের রাতে যেভাবে স্ক্যান্ডিনেভিয়ার আকাশে অন্ধকার বিরাজ করত, তখন পুরো পরিবার একসাথে মেঝের কাছে জমা হতো।
অন্ধকার পুরোপুরি নেমে এলেই সাধারণত সন্ধ্যার কয়েক ঘণ্টা পরে তারা প্রথমবারের মতো ঘুমোতে যেত। এই ঘুমটা প্রায় 4 ঘণ্টা ধরে চলত। তারপর অনেকেই স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠে যেত। এই মধ্যরাতের জাগরণ সময়টা, যেটা হয়তো 1 থেকে 2 ঘণ্টার মতো চলত, আজকের মতো ইনসমনিয়া বা ঘুমের কোনো সমস্যা হিসেবে ধরা হতো না, বরং রাতের একটা স্বাভাবিক আর প্রত্যাশিত অংশ হিসেবে বিবেচিত হতো। এই সময় ভাইকিংরা আগুনের দিকে খেয়াল রাখত, পশু পাখির তদারকি করত, কুসুম্বিত আলোচনা করত, ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করত বা কখনো কখনো প্রতিবেশীদেরও দেখতে যেত। ধরো নরওয়ে ট্রন্ডহিম এলাকার একজন কৃষক বিয়র্ন হ্যারালসন। একই ধরনের ফার্ম স্টেট থেকে পাওয়া পুরাতাত্ত্বিক প্রমাণগুলি থেকে জানা যায় যে তার পরিবার সন্ধ্যার খাবার আর আগুনের আশপাশে গল্প বলার পর বিয়র্ন রাত 7টা বা 8টার সময়, যখন পুরো অন্ধকার নেমে আসত, ঘুমানোর জায়গায় চলে যেত। প্রায় 4 ঘণ্টা গভীরভাবে ঘুমানোর পর সাধারণত মধ্যরাতে উঠে আগুনে কাঠ যোগ করত, মূল্যবান পশুদের দেখে নিত, হয়তো একটু মদ বা পানি খেত, আর যারা ঘুমানো ছিল না তাদের সঙ্গে পরের দিনের কাজ নিয়ে কথা বলত। 1 ঘণ্টা মতো এসব করার পরে আবার নিজের ঘুমানোর জায়গায় ফিরে যেত। তার দ্বিতীয় ঘুম ভোর পর্যন্ত। দ্বিপর্বত ঘুমে জৈববিক ভর্তি। আধুনিক ঘুম বিজ্ঞান এখন বুঝতে শুরু করেছে যে দ্বিপর্বত ঘুম হয়তো মানুষের জন্য আমাদের আধুনিক একটানা ঘুমের থেকে বেশি স্বাভাবিক। ইতিহাসবিদ রজার অ্যাকার্চের গবেষণা থেকে দেখা গেছে, যিনি প্রাক শিল্পযুগের ইউরোপে ভাগ হয় সম্পর্কে শত শত ঐতিহাসিক উল্লেখ লিপিবদ্ধ করেছেন, তার থেকে বোঝা যায় যে এই ধরন মানুষ ইতিহাস জুড়েই স্বাভাবিক ছিল, যতক্ষণ না কৃত্রিম আলো মানুষের অন্ধকারের সঙ্গে সম্পর্ক বদলে দেয়। মানুষের শরীর স্বাভাবিকভাবেই একটা দ্বিপর্বত ঘুমের সময় মধ্যরাতের ব্রেস্ট মিল্ক হরমোন প্রোল্যাক্টিন বেড়ে যায়, যা আরাম এবং ভালো লাগার অনুভূতির সঙ্গে জড়িত। আরামের পাশাপাশি আমাদের স্বাভাবিক ঘুমের ছন্দও থাকে, যেটা ঘুমানোর কিছুক্ষণ পর একটু বেশি সতর্কতা বাড়িয়ে দেয়, যা খুব মিশে যায় এই দ্বিপর্বত ঘুমের প্যাটার্নের সঙ্গে। উত্তরে থাকা ভাইকিংদের জন্য, বিশেষ করে শীতকালে যখন 16 থেকে 20 ঘণ্টা অন্ধকার থাকত, এই দ্বিপর্বত ঘুম অনেক কাজে লাগত। স্ক্যান্ডিনেভিয়ার কিছু অংশে এতক্ষণ একটানা ঘুমানোর চেষ্টা করা মোটেই সহজ ছিল না। জীববিকভাবে তা মোটেই সম্ভব ছিল না। মধ্যরাতি জাগরণ সময়টা দীর্ঘ অন্ধকার সময়টাকে ছোট ছোট ম্যানেজেবল ভাগে ভাগ করত, আর পাশাপাশি দরকারি কাজও করা যেত। ভাইকিংদের ঘুমের মৌসুমি বদলা। নতুনের ভৌগোলিক অঞ্চলে দিনের যেরকম মৌসুমি বড় ফারাক ঘটত, তা ভাইকিংদের ঘুমের প্যাটার্নেও বড় পরিবর্তন আনত। গ্রীষ্মকালে যখন স্ক্যান্ডিনেভিয়ার কিছু অংশে দিনের আলো প্রায় 20 ঘণ্টার বেশি থাকত, তখন তাদের ঘুম স্বাভাবিকভাবেই কমিয়ে ছোট পর্বে সীমাবদ্ধ হতো। সাগাগুলিতে মাঝে মাঝে এই বিষয়ে কিছু উল্লেখ আছে। গ্রীষ্মকালে সেই অন্ধকার রাত্রিমনোজ ঘুমানোর কঠিনতা। হ্যাবিমাল পুরনো নোটস কবিতার একটি সংকলন ঘুমে আধিক্যের বিষয় জ্ঞান বয়ে আনে। অজ্ঞ মানুষ সারা রাত জেগে থাকে, সব কিছু চিন্তা করে। সকালে যখন ঘুম ভাঙে সে ক্লান্ত থাকে আর তার সব সমস্যাই ততটাই থাকে। এটা বোঝায় যে ঘুম ঠিকঠাক নিয়ন্ত্রণ করে লাগে মৌসুম আর ব্যক্তিগত চাহিদা অনুযায়ী। শীতে পরিস্থিতি একদম বদলে যায়। দিনের বেশিরভাগ সময় অন্ধকার থাকার জন্য ঘুমের নিয়মও বিস্তৃত ছিল, যদিও সম্ভবত তখনও 2 ভাগে ভাগ পড়েই যেত। শীতকালে ব্যবহৃত বাসস্থানের খোঁজ বলে দেয় তারা এই দীর্ঘ রাতে গরম বজায় রাখতে এবং জ্বালানি সাশ্রয় করতে তৈরি করত, যা বিশ্রামের জন্য একদম আদর্শ পরিবেশ তৈরি করত। মধ্যরাতে যেসব কাজ হতো, অর্থাৎ ভাইকিংরা ঘুমের মধ্যে যা করত। ভাইকিং পরিবারের মধ্যরাতের আঁখুড়ে ওঠার সময়টা একটা শান্তিপূর্ণ কর্মপর্ব আর সামাজিক মিলনের সময় ছিল। সাগাগুলিতেও এই সময় নানা কাজের উল্লেখ আছে। কারিগরি কাজ, সরঞ্জাম বানানো আর মেরামত করার কাজ, সুতো পাকানো আর অন্যান্য নরম হাতের কাজগুলো রাতের অল্প আলোতে আগুনের কাছে খুব ভালো যেত। ভাইকিংদের বাসস্থানে প্রাচীন খুঁজে পাওয়া জিনিসপত্রে দেখা যায় অনেক ছোটখাটো কাজের মালামাল, যেগুলো হয়তো এই শান্ত সময় তৈরি হতো। ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে কিছু গবেষণা মনে করেন, কিছু নির্দিষ্ট ধর্মীয় রীতি রাত প্রভাতের এই সময় সম্পন্ন হতো। একদিনের শেষ আর নতুন দিনের শুরুর যে মাঝামাঝি সময়টা, তার একটা আধ্যাত্মিক গুরুত্ব অনেক প্রাক-খ্রিস্ট সংস্কৃতিতে। গল্প বলার জ্ঞান শেয়ার করাও এই সময় চলত। সাগাগুলি হয়তো এই নীরব মধ্যরাতের সময় হস্তান্তরিত হতো, যখন মন শান্ত আর মননশীল হয় আর ঘরে সবাই কাছে বসে থাকে। শারীরিক সম্পর্ক, অন্ধকার আর ঘুমের মাঝে বিশ্রামের সময় এই পরিপ্রেক্ষিত প্রাইভেসি দিত, যেটা দম্পতিদের জন্য ঘনিষ্ঠতার প্রাকৃতিক সময় ছিল। নিরাপত্তা, উত্তেজনাপূর্ণ সময়গুলোতে মধ্যরাতে জাগরণক্ষণ রক্ষা প্রহরা পরীক্ষা করতে আর পালা বদলাতে সুযোগ দিয়ে অব্যাহত সুরক্ষা নিশ্চিত করত। যেমন গুদ্রুন, একজন তাঁতি দন্ধি, বর্তমান ডেনমার্কের রসশিলারের কাছে বসতি ছিল, সমান ধরনের বাড়ির খননের আলোমাচিতে দেখা গেছে। তার থেকেই ধারণা করা হয় যে রাতের কিছুটা জেগে থাকার সময় সে চুলা জ্বালিয়ে অ্যাশমরার কাজ করত, যেটা মনোযোগ দিতে হয় কিন্তু বেশি আলো লাগত না। বিছানায় গড়িয়ে থাকা সময়টাকে কাজে লাগিয়ে সে বিশ্রাম আর কাজ দুটোই ভালোভাবে নিয়ন্ত্রণ করত। ধীরে ধীরে তারা একটানা ঘুমের দিকে চলে আসলো। ভাইকিংদের 2 ভাগে বিভক্ত ঘুমের ধারা ইউরোপ জুড়ে ধীরে ধীরে কমে গেল।
ভাইকিং যুগের পরেরকার শতাব্দীগুলোতে বিশেষ করে যেসব সময় কৃত্রিম আলো ছড়িয়ে পড়ল আর শিল্পায়নের সঙ্গে সময়কে নিয়মিত করে তোলা হলো ঘুমকে একটা না একটা নির্দিষ্ট সময়ে আটকে দিয়ে, আধুনিক মানুষ হয়তো তেমন একটা প্রাকৃতিক রিদম থেকে দূরে সরে গেছে, যা আমাদের পূর্বপুরুষেরা হাজার বছর ধরে মেনে চলেছিল। ভাইকিংদের 2 ভাগ ঘুমের প্যাটার্ন কোনো প্রাচীন বা কম উন্নত ঘুমের ধরন নয়, বরং মানব শরীরের কার্যকর্মার পরিবেশের সঙ্গে বেশি প্রাকৃতিক মিল আছে তাদের ভাগ করা ঘুমের মধ্যে দিয়ে। উত্তরের কঠোর ঋতু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়াটা আমাদের আধুনিক 8 ঘন্টার ধারাবাহিক ঘুমের থেকে বেশি আরামদায়ক বিশ্রাম দেয়। অনেক সময় 8 ঘন্টা গড়ানোর জন্য উদ্বেগ আর নিদ্রাহীনতা বাড়ায় যখন সেটা হয় না। সম্ভবত ভাইকিংদের ঘুমের মানে সবচেয়ে বেশি প্রভাব ফেলা জিনিসটা ছিল তাদের অন্ধকারের সঙ্গে সম্পর্ক, যেটা আমাদের মধ্যনিক জীবনের অভিজ্ঞতার থেকে সম্পূর্ণ আলাদা। যখন কৃত্রিম আলো মানুষদের ঘুমের ধরন বদলে দেয়নি, সেই সময় নরস মানুষেরা এইভাবে ঘুমতো। তারা প্রকৃতির আলো অন্ধকারের ছন্দের সঙ্গে মিলেমিশে থাকে, আর এই মিলনই তাদের ঘুমের গুণগত মানে গভীর প্রভাব ফেলে। উত্তর পশ্চিমের অন্ধকার। ভাইকিংরা মূলত স্ক্যান্ডিনেভিয়ায় বাস করত, যেখানে তারা আইসল্যান্ড, গ্রিনল্যান্ড আর ব্রিটিশ দ্বীপপুঞ্জের কিছু অংশ ছড়িয়ে পড়েছিল। এইসব জায়গার ভৌগোলিক অবস্থান এমন যে সেখানে বছরের বিভিন্ন সময়ে দিনের আলোর পরিমাণ অনেক বদলায়। শীতে ঘরের পুরো অঞ্চলটাই আঁধারে ডুবে থাকে। কিছু উত্তরাঞ্চলে অল্প সময়ের জন্যই হালকা আলো দেখা যায়। গ্রীষ্মকালে পরিস্থিতি একদম অন্যরকম। উত্তরের শেষ প্রান্তের বসতিগুলোতে বিখ্যাত মিডনাইট সানের কারণে প্রায় ক্রমাগত আলো থাকত। ভাইকিংদের বাসস্থানের পুরাকৃতির প্রমাণ দেখায় তারা কিভাবে এই চরম অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিল। লম্বা ঘর আর ছোট থোকা থোকা ঘরগুলিতে সাধারণত একদম কম জানালা বা আগের মতো কিছু থাকত না। যেগুলো ছিল সেগুলো ছোট আর পশুর ঝিল্লি বা তেল দিয়ে আঁচড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখা যেত, অথবা সহজে কাঠের ঝালর দিয়ে বন্ধ করে দেয়া হতো। প্রধান আলো আর গরমের উৎস ছিল মাঝখানের চুলা, যেটার আগুন চারপাশে হতো। ঘুমানোর সময় নিচু করে রাখা হতো। এ কারণে ঘুমানোর সময় প্রচণ্ড অন্ধকার থাকত, এমন অন্ধকার যা অধিকাংশ আধুনিক মানুষ কখনোই অনুভব করে না। পরিষ্কার চাঁদের আলো থাকা সত্ত্বেও ভাইকিংদের ঘরের ভেতর এমন অন্ধকার থাকত যা আধুনিক ঘুমের গবেষকরা ভালো ঘুমের জন্য সবচেয়ে উপযুক্ত মনে করেন। প্রকৃত অন্ধকারের জৈবিক প্রভাব। আধুনিক ঘুম বিজ্ঞানে অন্ধকারের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। ভালো ঘুমের জন্য অন্ধকার এক ধরনের সিগন্যাল দেয়। ঘুম জাগরণের চক্র নিয়ন্ত্রণ করে এমন হরমোন মেলাটোনিন তৈরি হয়। যথেষ্ট অন্ধকার না থাকলে মেলাটোনিন তৈরি কমে যায়, যা ঘুমানোর সমস্যা, ঘুমের মান খারাপ এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভাইকিংদের, যারা কৃত্রিম আলো ছাড়াই থাকত, তাদের মেলাটোনিন উৎপাদন প্রাকৃতিক সূর্যাস্ত ও সূর্যোদয়ের সঙ্গে মিলে চলত। শীতের মাসগুলোতে মেলাটোনিনের পরিমাণ দীর্ঘ সময় ধরে বেড়ে যেত, যা গভীর ঘুমের জন্য বেশ ভালো পরিবেশ তৈরি করত। আরামদায়ক ঘুম। ধরো, লিফ নামের এক মৎস্যজীবী আছে, যিনি নরওয়ের বর্জিনের নিকটবর্তী উপকূলীয় এলাকায় থাকেন। ওই ধরনের সমুদ্র সীমান্ত এলাকায় খননকৃত প্রমাণ দেখাচ্ছে যে শীতকালে তার ঘুমের পরিবেশ প্রায় দুপুরের পর থেকে সকাল পর্যন্ত সম্পূর্ণ আধারে থাকে। চুলার মধ্যে জমে থাকা কয়লা থেকে আসে ম্লান আলো, যা খুব কম আলো দেয়, আর এতে তার গ্ল্যান্ডে মেলাটোনিন হরমোন যথেষ্ট মাত্রায় তৈরি হয় দিনে 12 থেকে 16 ঘণ্টায় শীতকালে। এক গবেষণায় এই তথ্য প্রকাশ পেয়েছে। স্লিপ রিসার্চ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যখন আধুনিক মানুষরা 1 সপ্তাহের জন্য কৃত্রিম আলো ছাড়া কেবল প্রাকৃতিক আলোয় বসবাস করল, তাদের ঘুমের ধরন দ্রুত সূর্যাস্ত আর সূর্যোদয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে গেল এবং মেলাটোনিন উৎপাদন 30% বেড়ে গেল। ভাইকিংরা পুরো জীবনই এমনই পরিবেশে কাটিয়েছে, যার মানে তারা সম্ভবত সবসময় সর্বোত্তম মেলাটোনিন উৎপাদন উপভোগ করেছে। কিন্তু ভাইকিংদের তৎকালীন সময় কোনো কৃত্রিম আলোই ছিল না। তারা আগুন, তেল, বাতি আর তেল থেকে তৈরি মোমবাতি ব্যবহার করত। মৌমাছির মোম। তবে এই আলোর উৎসগুলো আধুনিক আলোর থেকে একেবারেই আলাদা ছিল, যা ঘুম ভালো রাখত। সবচেয়ে বড় ব্যাপার হল, এসব আলোতে বেশি হয়ে হলুদ লাল রঙের আলো ঝলমল করত। নীল রঙের আলো নয়, যেটা মেলাটোনিন উৎপাদন সবচেয়ে বেশি আটকে দেয়। আধুনিক গবেষণায় দেখা গেছে, সন্ধ্যায় এলইডি কিংবা স্ক্রিনের নীল আলো মেলাটোনিন তৈরি হতে দেরি করতে পারে 3 ঘণ্টা পর্যন্ত। আর ভাইকিংদের আগুন আর মোমবাতির উষ্ণ আলো তাদের ঘুমের উপরে খুব কম প্রভাব ফেলে। দৈনিক ঘড়ির নিয়ম। দ্বিতীয়ত, ওগুলো আলো তুলনামূলকভাবে অনেক কমজোর। পুরানো গবেষণায় দেখা গেছে, পুনর্নির্মিত ভাইকিং নুন তেল বা মোমবাতি দিয়ে মাত্র 5 থেকে 20 লুমেন আলো উঠত, যেখানে আধুনিক এলইডি বাল্ব 800 থেকে 1500 লুমেন আলোর সৃষ্টি করে। এত কম আলেও মেলাটোনিন তৈরি কমাতে যথেষ্ট ছিল না। তৃতীয়ত, কৃত্রিম আলো খুবই কম ব্যবহৃত হতো, কারণ এটা তৈরি করতে অনেক পরিশ্রম আর সম্পদ লাগত।
মোমবাতি আর তেলের দামও পরিশ্রমের দিক থেকে বেশি ছিল। আর উপকরণগুলো সাগাগুলো মাঝে মাঝে আলো ব্যবহার করার যত্নের কথা বলে, যা থেকে বোঝা যায় কৃত্রিম আলো বুদ্ধিমানের মতো ব্যবহার করা হতো, বিনা খরচে নয়। হাভালে এমন কিছু জ্ঞান আছে যা ঘুমের জন্য অন্ধকারের গুরুত্ব বোঝায়। বুদ্ধিমান অতিথি বাড়িতে আসলে তার নিজস্ব নিয়ম থাকে, চুপচাপ মন দিয়ে মনোযোগ দেয়। এ থেকে বোঝা যায় শান্ত অন্ধকার পরিবেশে বিশ্রাম নেওয়া কতটা জরুরি। উত্তরের লম্বা দিনের ও রাতের তীব্র সিজনাল পরিবর্তনগুলো মোকাবেলা করতেই এই চিন্তা। ঘুমের নিয়ন্ত্রণে আলাদা ধরনের সমস্যা থাকত। শীতকালে অন্ধকার খুব বেশি থাকার কারণে ভালো করে ঘুম পাওয়া তুলনামূলক সহজ ছিল, কিন্তু গ্রীষ্মের দিনের আলো দীর্ঘ থাকায় সেটা চালিয়ে নিতেই সাংস্কৃতিক কিছু পরিবর্তন আনা লাগত। ভাইকিংদের বসতি থেকে পাওয়া প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় তারা গ্রীষ্মের ঘুমানোর সময় কৃত্রিম অন্ধকার তৈরি করার জন্য মোটা পর্দা বা ঝোলানো কাপড় ব্যবহার করত। এগুলো সাধারণত ভারী উলের তৈরি ছিল, যা গভীর রাতে সূর্যের আলো বন্ধ রাখতে বেশ কার্যকরী হতো। আইসল্যান্ডে কিছু বাড়িগুলোতে দেখা যায় ঘুমানোর জন্য ঠান্ডা জমির দাপানো পাথরের মোটা দেওয়ালে ঘুমের জায়গা তৈরি করা হতো, যা বাইরের আলো যাই হোক না কেন প্রাকৃতিকভাবে অন্ধকার পরিবেশ তৈরি করত। সাগাগুলোতে বিশেষ করে গরম মাসে ঘুমানোর নির্দিষ্ট পদ্ধতির কথা বলা হয়েছে। এগেল সাগাতে দেখা যায় ঘুমের রুম এমনভাবে সাজানো হতো যাতে আলো কম পড়ে। এটা দেখায় যে ঘুমের মান ভালো রাখার জন্য অন্ধকারের গুরুত্ব তারা ভালোভাবেই বুঝত। এমনকি যখন প্রাকৃতিক অন্ধকার কম থাকত, তখনও ভাইকিংরা প্রাকৃতিক আলো সাইকেলসের সঙ্গে সম্পর্ক শুধু দিনে রাতে দিয়ে সীমাবদ্ধ ছিল না। তথ্য থেকে জানা যায় যে ওরা চাঁদের চক্রের বিষয়েও খুবই সচেতন ছিল এবং সেটা ঘুমে কী প্রভাব ফেলতে পারে সেটা বুঝত। পুরনো নর্স ক্যালেন্ডার মূলত চাঁদের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল, আর কিছু বেঁচে থাকা পূর্ণাবশেষে চাঁদের বিভিন্ন অবস্থার বিস্তারিত ট্র্যাকিং দেখানো হয়েছে। পূর্ণিমার রাত, যা চাঁদহীন রাতের তুলনায় অনেক বেশি আলো দেয়, সেসব রাত মাঝে মাঝে সাগাগুলোতে উল্লেখ পাওয়া যায় যেখানে ঘুমে সমস্যা বা বেশি কার্যকলাপের কথা বলা হয়েছে। স্নোরি স্টলের প্রসভ দ্য চাঁদের প্রাকৃতিক চক্রগুলোর ওপর প্রভাবের কথা উল্লেখ করছে, যা মানুষের হৃদমেও এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে একটা ধারণা দেয়। আধুনিক গবেষণাও দেখিয়েছে যে চাঁদের চক্র আসলেই মানুষের ঘুমে প্রভাব ফেলে। অনেক স্টাডিতে দেখা গেছে পূর্ণিমার সময় মানুষ ঘুমাতে ঢুকতে দেরি করে এবং গভীর ঘুম কম হয়, এমনকি তারা চাঁদ দেখতে না পেলেও। ভাইকিংদের এই প্রাকৃতিক চক্রগুলো সম্পর্কে সচেতনতা তাদের আচরণে পরিবর্তন এনেছিল বলে মনে করা হয়। বিভিন্ন বসতিকে পাওয়া পুরাতাত্ত্বিক প্রমাণও এটা ইঙ্গিত করে। কিছু কাজ চাঁদের অবস্থার উপর ঠিক করা হতো, যেমন ঘুমের সময় ওর দৈর্ঘ্যে একটু পরিবর্তন আনা। যে ঘুম ভালোবাসার সম্পর্ক অন্ধকারের সঙ্গে ভাইকিং যুগে ছিল, পরের কয়েক শতকে ধীরে ধীরে বদলাতে লাগল। মোমবাতির বেশি ব্যবহার, ভালো তেল ডিপের উন্নয়ন, অবশেষে গ্যাসবাতি আর বৈদ্যুতিক আলো ধীরে ধীরে সেই প্রাকৃতিক অন্ধকারকে দূর করতে লাগল, যা হাজার বছর ধরে মানুষের ঘুমকে সমর্থন করত। শিল্প বিপ্লবের সময় পর্যন্ত কৃত্রিম আলো ইউরোপের অনেক জায়গায় মানুষের ঘুমের ধরন অনেকটাই বদলে গেছে। ১৯ শতকে শেষের দিকে ইলেকট্রিক বাতি আবিষ্কারের পর এই পরিবর্তন আরও দ্রুত হয়েছে, যার কারণে সত্যিকারের অন্ধকার পাওয়া এখন বেশ কঠিন। আজকের দিনে মোট জনসংখ্যার 80%-এরও বেশি জায়গায় আলো দূষণ আছে, আর অনেকেই এমন গাঢ় অন্ধকারে স্বাদই পান না যা ভাইকিংদের সময় স্বাভাবিক ছিল। এই ধরনের কৃত্রিম আলোতে, বিশেষ করে সন্ধ্যার সময় যখন নীল আলো বেশি থাকে, অবিরাম এক্সপোজার অনেকের ঘুমের সমস্যা সৃষ্টি করছে। অসুস্থতা আর জড়িত স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ন্ত্রণের জন্য ভাইকিংরা প্রাকৃতিক অন্ধকারকে তারা বাধ্যই গ্রহণ করত, যার পেছনে ছিল প্রয়োজন আর সাংস্কৃতিকমূলক মানিয়ে নেওয়া, যা হয়তো মানবিক তুলনায় তাদের ঘুমের মান অনেক ভালো করত। তাদের ঘুমের পরিবেশ ছিল গভীর অন্ধকারে ঢাকা, যা মেলাটোনিন উৎপাদন আর স্বাভাবিক সার্কেডিয়ান রিদমকে সঠিক রাখত, ফলে তারা গভীর আর পুনরুজ্জীবিক ঘুম পেত, যা আমরা কল্পনাই পড়তে পারি। সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্যের মধ্যে একটা হল ভাইকিংদের ঘুমের ধরন আর আমাদের আজকের ভাবনা মূলত ঘুমের সামাজিক স্বভাব থেকেই আসে, যেই সময় নর্ডিক সভ্যতা ছিল। আজকাল পশ্চিমা সংস্কৃতিতে সবাই আলাদা ঘরেই ঘুমাতে ভালোবাসে, কিন্তু খনন বিজ্ঞান আর সাগা কাহিনীগুলো বলছে ভাইকিংরা সাধারণত একসাথে ঘুমাত, যা হয়তো তাদের শারীরিক সুরক্ষার মানসিক স্বস্তি দুটোই বাড়িয়ে দিত। স্ক্যান্ডিনেভিয়া, আইসল্যান্ড আর স্কটল্যান্ডের নর্ডিক বসতিগুলো খুঁজে পাওয়া ভাইকিংদের বাড়ির খোঁজে গবেষণায় এই কথাগুলো উঠে এসেছে। আয়ারল্যান্ডে ঘুমানোর ধরন মোটামুটি একটা নিয়মে চলে। সাধারণ ভাইকিংদের লম্বা ঘরে মাঝখানে একটা আগুনের চুলা থাকত, আর দেওয়ালের পাশে ঘুমানোর জন্য বেঞ্চ বা প্ল্যাটফর্ম বনিয়ে দিত। এই প্ল্যাটফর্মগুলো বেশিরভাগ সময় একটু উঁচু হিসেবে ঘরের সঙ্গে মিশে থাকা, আর এখানে ব্যক্তিগত রুমের বদলে সবাই মিলে ঘুমাত। আইসল্যান্ডের স্ট্যাং নামে যে ভাইকিং যুগের একটা অসাধারণভাবে সংরক্ষিত খামার, সেখানে প্রায়শই দেখা গেছে মানুষের মিলেমিশে ঘুমানোর প্রমাণ। মূল লম্বা ঘরের দুই পাশেই উঁচু প্ল্যাটফর্মগুলো ছিল। দীর্ঘ দেওয়ালগুলো ছিল দিনে বসার জায়গা আর রাতে ঘুমানোর ঠাঁই। এরকম ব্যবস্থা ইংল্যান্ডের ইয়র্কের জোরভিক থেকে নিউফাউন্ডল্যান্ডের লোমিডো পর্যন্ত
অনেক জায়গায় পাওয়া গেছে, যা দেখায় ভাইকিংদের জগতে এটা একটা সাধারণ নিয়ম ছিল। ঘুমানোর প্ল্যাটফর্মগুলো সাধারণত কাঠ দিয়ে তৈরি হতো, আর আরামদায়ক করার জন্য তাতে ভুট্টার খড়, উল আর পশম জামা ঢেকে রাখা হতো। খনন কাজের সূত্রে জানা যায় এই প্ল্যাটফর্মগুলো আলাদা আলাদা ঘুমানোর জায়গায় ভাগ করা ছিল না, বরং পুরো পরিবার মিলে একসাথে একটাই প্ল্যাটফর্মে ঘুমাতো। একই ঘুমানোর জায়গা শেয়ার করত। প্রত্নতাত্ত্বিক খোঁজ এবং সাগা কাহিনীর তথ্যের ভিত্তিতে আমরা ভাইকিং পরিবারের ঘুমানোর ধরনটা বুঝতে পারি। পরিবারের প্রধান আর তার স্ত্রী সাধারণত ঘুমানোর প্ল্যাটফর্মের সবচেয়ে সুবিধাজনক অংশে থাকত, যেটা সাধারণত কেন্দ্রীয় চুলার কাছাকাছি হয়, যাতে গরম মেলে, আর প্রায়ই একটু উঁচু করে বা ছোটখাটো আর্কিটেকচারাল ফিচার দিয়ে আলাদা করা ছিল তাদের মর্যাদা দেখানোর জন্য। বাচ্চারা, অবিবাহিত আত্মীয়রা আর নড়বড়ে কাজকর্ম করা লোকেরা একই প্ল্যাটফর্মের অন্য অংশগুলোতে থাকত, ঠিকমতো সাজিয়ে রাখা, দরের সুযোগ আর বাস্তব কথা মাথায় রেখে। বড় পরিবারের মধ্যে লম্বা বাড়ির দুই পাশে ঘুমানোর মঞ্চ থাকতে পারে, যেখানে বাড়ির মাথা মানুষটা একপাশে আর কম পদমর্যাদার লোকজন অন্য পাশে। ধরো দক্ষিণ আইসল্যান্ডের গরিব কৃষক গুন্নার হ্যামন্ডরসনের পরিবারটা, যার বাড়ির ধ্বংসাবশেষ আংশিকভাবে খুঁজে পাওয়া গেছে। পুরাতাত্ত্বিক প্রমাণ দেখে মনে হয় তার লম্বা বাড়ির মাপ প্রায় ২০ মিটার দৈর্ঘ্য আর ৫.৫ মিটার চওড়া ছিল, আর দুই পাশের দেয়ালের ধারে ঘুমানোর মঞ্চ ছিল। গুন্নার আর তার স্ত্রী হলগেদা আর তাদের সবচেয়ে ছোট বাচ্চারা প্ল্যাটফর্মের সবচেয়ে আরামদায়ক অংশে ঘুমাতো, আর বড় বাচ্চারা, আত্মীয়স্বজন আর কাজের লোকেরা প্ল্যাটফর্মের অন্য অংশে থাকত। বিশেষ করে ঠান্ডা শীতের রাতে পুরো বাড়ির সবাই, প্রায় ১৫ থেকে ২০ জন একই জায়গায় একসাথে ঘুমাতো। তাদের শরীরের তাপ বাড়ির গরম রাখত। এমন একসাথে ঘুমানোর ব্যবস্থা অনেক নিরাপত্তা দিত, যেদিন শরীরী সুরক্ষা নিশ্চিত করা একটা বড় ব্যাপার ছিল। একাধিক মানুষের থাকার কারণে, একই জায়গায় ঘুমানোর কারণে বিপদ হলে সচরাচর কেউ না কেউ তো জাগেই। সাগাগুলোর অনেক কাহিনীতেই দেখা যায় রাতের বেলা কেউ কেউ জেগে গিয়ে পরিবারকে বিপদের খবর দেয়। এটা ছিল তাদের ঘুমের আয়োজনের একটা প্রাকৃতিক নিরাপত্তার ব্যবস্থা। ইয়েল সাগায় যখন শত্রুরা রাতের বেলা গুনারের খামারে এসে ক্ষতি করার চেষ্টা করে, তারা ধরা পড়ে, কারণ ঘরের কেউ তাদের বাহির থেকে আওয়াজ শুনে সিগন্যাল দেয়। এই ধরনের ঘটনা সাগাগুলোতে বারবার দেখা যায়। এই কমিউনাল ঘুমানোর ব্যবস্থা একটি ভ্রমণকারীদের জন্য একটা কার্যকর আগাম সতর্ক ব্যবস্থা দরকার। সবাই মিলে ঘুমানোর ব্যবস্থা তো প্রায় একই নিরাপত্তা দেয়। হাবামাল বলছে, ভ্রমণকারীরা সতর্ক থাকুন, কোনো অচেনা লোকের বাড়িতে কখনোই থাকতে বা ঘুমাতে যেও না। অনেকেই দেখতে ভদ্রলোক হলেও রাতে তাদের আসল চেহারা বের হয়ে যায়। কবিতায় বলা হয়েছে, অস্ত্র পাশে রেখে ঘুমানোই বুদ্ধিমানের কাজ। সবাই মিলে ঘুমালে একে অপরের আশেপাশে থাকা যায়, তাই নিরাপত্তা বাড়ে। বাস্তবিক নিরাপত্তার পাশাপাশি আধুনিক ঘুম সম্পর্কিত বিজ্ঞানও বলছে সবাই মিলে ঘুমানো বেশ ভালো। ঘুমানোর ব্যবস্থা হয়তো মস্তিষ্কে এমন একটা সান্ত্বনা দেয় যা ঘুমের গুণগত মান বাড়ায়। মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক প্রাণী, আর যারা পছন্দের মানুষদের সাথে ঘুমাতে পারে তাদের ঘুম অনেক ভালো হয়, কারণ নিরাপত্তার এক ধরনের অনুভূতি আসে। জার্নাল স্লিপ হেলথে একটা গবেষণায় দেখা গেছে, যারা তাদের সামাজিক যোগাযোগ এবং সমর্থন বেশি জোরালো মনে করেন, তাদের ঘুম অনেকটাই ভালো হয়। ঘুমানোর সময় বিশ্বস্ত মানুষদের কাছাকাছি থাকা মনোযোগশীলতা আর উদ্বেগ কমিয়ে দেয়, যা ঘুম ভালো করতে সাহায্য করে, আরও গভীর আর স্বস্তিদায়ক ঘুমের জন্য। ভাইকিংদের বাচ্চাদের জন্য পরিবারের সদস্যদের সাথে একসাথে ঘুমানো একটা নির্ভরতার অনুভূতি দিত, যে অনুভূতিটা আজকের ঘুম গবেষকরা স্বাস্থ্যের জন্য কতটা জরুরি সেটা মানছেন। এমন কিছু প্রাচীন সংস্কৃতির উপর গবেষণায় দেখা গেছে, একসাথে ঘুমানো শিশুদের ঘুমের সমস্যা কম হয় আর তারা সুস্থ ঘুমের অভ্যাস গড়ে তোলে। সাগাগুলোতেও মাঝে মাঝে একসাথে ঘুমানো সান্ত্বনার কথা উঠে আসে। গ্রেটার সাগাতে অপরাধীর বাড়ির মতো না থাকার কারণে প্রায়ই একাচিত্ততে থাকা প্রধান চরিত্রটা বিশেষ করে উল্লেখ করে যে সে ঘরওয়ালাদের সঙ্গে মিলে ঘুমানোর সুরক্ষা মিস করে। এটা দেখায় যে সমাজে একসঙ্গে ঘুমানোর মনের শান্তির গুরুত্ব বোঝা হয়। ভাইকিংদের একসঙ্গে ঘুমানোর প্রথা নিয়ে স্পষ্ট প্রশ্ন ওঠে ব্যক্তিগত স্বাধীনতা আর দম্পতিদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও। খননকালে পাওয়া বস্তু আর কাহিনী থেকে বোঝা যায় তারা এসব ব্যাপারে কিছু ব্যবস্থা করেছিল। কিছু ভাইকিংদের খননকালে পাওয়া ঘরগুলোতে এমন কিছু চিহ্ন পাওয়া গেছে যেগুলো থেকে বোঝা যায় পর্দা বা বিভাজিক দিয়ে কমিউনিটি ঘুমানোর জায়গার মধ্যে কিছু অর্ধ প্রাইভেট এলাকা ভাগ করা হতো। ইয়র্কের কপারগেট খননে
পুরাতত্ত্ববিদরা এমন টেক্সটাইল বিভাজকের অবশেষ পেয়েছেন যেগুলো সম্ভবত ঘুমানোর প্ল্যাটফর্মের অংশ ভাগ করে দিতে ব্যবহার করা হতো। সাহিত্যে মাঝে মাঝে লোকে এমন বর্ণনা দিয়েছে যেখানে বেডের ভিতরে ছোট বাক্সাকৃতির ঘর থাকে যেগুলো বড় কমিউনিটি স্পেসের মধ্যে গোপনীয়তা দিতে পারত। এগুলো মূলত প্রধান ব্যক্তির জন্য ব্যবহার করা হতো বলে মনে করা হয়। একটা পরিবার আর তার স্ত্রী, যা ছিল স্ট্যাটাসের একটা মার্কা আর ব্যক্তিগত গোপনীয়তার জন্য একটা ব্যবহারিক সমাধানও। তাছাড়া আগেই বলা বাইফেজিক স্লিপ প্যাটার্ন অনুযায়ী মধ্যরাতে জেগে থাকার সময়টা প্রাকৃতিকভাবে ঘনিষ্ঠতা সুযোগ সৃষ্টি করত। তখন পরিবারের অনেকেই সবার জায়গা থেকে দূরে নিজেদের কাজকর্মে ব্যস্ত থাকত। যদিও ভাইকিংদের ঘুম মূলত কমিউনাল ছিল, পুরাতাত্ত্বিক প্রমাণ দেখায় ঘুমানোর জায়গায় স্পষ্টতই স্ট্যাটাসের পার্থক্য ছিল। উচ্চ অবস্থানের লোকেরা সাধারণত সবচেয়ে তাড়া আর সবচেয়ে আরামদায়ক জমিনে ঘুমাত, সাধারণত প্রধান অগ্নিকেন্দ্রের কাছাকাছি। কিছু খোঁড়াখুড়ি করা দীর্ঘ ঘরে পরিবারের প্রধানের ঘুমানোর জায়গা একটু ভালোভাবে তৈরি করা থাকত, অতিরিক্ত পশম পাওয়া যেত বা ছোটখাটো আর্কিটেকচারাল ফিচার দিয়ে আলাদা করা ছিল তাদের মর্যাদা দেখানোর জন্য। নরওয়ের লর্টনের বোর্গ এলাকায় পুরাতত্ত্ববিদরা একটা বড় চিফটেনের দীর্ঘঘর পেয়েছেন যেখানে ঘুমানোর জায়গায় সামাজিক গুরুত্বের পার্থক্য স্পষ্ট দেখা যায়। উচ্চ মর্যাদার ঘুমানোর জায়গা একটু উঁচুতে থাকত আর সেখানে ভালো মানের বিছানার বস্তুর অবশেষ পাওয়া যায়। অন্যদিকে সাধারণ মানুষদের জন্য ঘুমানোর জায়গা ছিল কম তৈরি করা আর অন্যান্য অংশগুলোতে থাকত। এই দলবদ্ধ ঘুমানোর ভিতরে স্ট্যাটাসের পার্থক্যগুলো ভাইকিং সমাজের শ্রেণীবিন্যাসকেও দেখায়, যা একদিকে সমাজের শৃঙ্খলা রক্ষা করে আর অন্যদিকে একে অপরের কাছাকাছি ঘুমানোর মাধ্যমে নিরাপত্তার মানসিক স্বস্তিও বজায় রাখে। ভাইকিং যুগে গ্রুপে ঘুমানোর মাত্রা সম্ভবত রীতির উপরও ভিন্নতা রাখত। কঠিন উত্তরী শীতের সময় শীত লাঘব করার কাজে সবাই একসাথেই ঘুমত, কারণ শরীরের গরম বাঁচা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিছু খোঁজাখুঁজি দেখায় শীতে ঘরগুলো সাধারণত ছোট আর বেশি মোটা কাপড় বা পদার্থ দিয়ে ঢেকে রাখা হতো, যাতে ঠান্ডায় ঘুমানোর জায়গা আরামদায়ক আর বেশ ব্যক্তিগত হয়। কিন্তু গরমে যখন তাপমাত্রা কিছুটা কম থাকে তখন ঘুমানোর জায়গাগুলো হয়তো ছড়িয়ে ছিটিয়ে হতো। পরিবারের কেউ কেউ বাইরের ভবনে বা এমনকি খোলা আকাশের নিচে ঘুমাতো। এভাবে সারা বছর ধরে সামাজিক মিলেমিশে থাকা আর দূরত্বের একটা ছন্দ গড়ে উঠত, সম্ভবত সামাজিক ঐক্য বজায় রাখতে সাহায্য করত এবং ঘন কাছাকাছি থাকার কারণে যে দ্বন্দ্ব তৈরি হয় সেটা প্রতিরোধ করতে সাহায্য করত। ভাইকিং যুগে যা সাধারণত সবাই মিলে একসাথে ঘুমাতে যেত, কিন্তু পরবর্তী কয়েক শতাব্দীতে সেটা ধীরে ধীরে বদলে যেতে শুরু করল। খ্রিস্ট ধর্মের আগমন আর ইউরোপের অন্যান্য দেশের প্রভাবের ফলে আর্কিটেকচারাল স্টাইলও ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করল। এখন আর সবাই মিলে বড় বড় খোলা ঘর নয়, ছোট ছোট আলাদা ঘর করা শুরু করল। মধ্যযুগের শেষের দিকে ধনী স্ক্যান্ডিনেভিয়ানরা আলাদা আলাদা রুম করা শুরু করল, ঘুমানোর ঘর অন্তত উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য। এই প্রবণতা রেনেসাঁস সময় থেকেই বাড়তে থাকলো আর আধুনিক যুগে এসে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল, যার ফলে আজকের দিন আমরা ব্যক্তিগত বেডরুমকে বেশি গুরুত্ব দিই। একসাথে ঘুমানোর জায়গা থেকে ব্যক্তিগত ঘুমের জায়গায় যে পরিবর্তন এসেছে সেটা গত 1000 বছরে মানুষের ঘুমের আদতে সবচেয়ে বড় কিন্তু অনেকটা অজানা পরিবর্তনগুলোর একটা। ভাইকিংদের একসঙ্গে ঘুমানোর রীতি যা 1000 বছর ধরে নিরাপত্তার মানসিক প্রান্তি বাড়ানোর জন্য গড়ে উঠেছিল, সেটা ধীরে ধীরে ব্যক্তিগত গোপনীয়তা আর জায়গাকে বেশি গুরুত্ব দিয়ে আজকাল ঘুমানো ব্যবস্থা করা হয়, যার ফলে সেই সামাজিক যোগাযোগটা হারিয়ে যাচ্ছে যা মানুষের ইতিহাসের বেশিরভাগ সময় ঘুমের সঙ্গে যুক্ত ছিল। প্রমাণ দেখা গেছে ভাইকিংদের একসঙ্গে ঘুমানোর একটা বড় অংশ তাদের ঘুমের গুণ বাড়াতো। বিশ্বস্ত অন্যদের সাথে একসঙ্গে ঘুমালে ভাইকিংরা নিরাপত্তার মানসিক শান্তি পেত, যা আধুনিক ঘুমের জন্য বলে যে গভীর আর ভালো ঘুমাবার জন্য দরকার। তাদের ঐকমত্যপূর্ণ ঘুমের প্রথা, ঘুমানোর ব্যবস্থাগুলো কোনো প্রাথমিক বাধা ছিল না যেটা কাটিয়ে উঠতে হবে, বরং এটা একটা সূক্ষ্ম উপায় ছিল যা তাদের ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে সর্বোত্তম ঘুম নিশ্চিত করত। ভাইকিং যুগের শারীরিক ঘুমের পরিবেশ আমাদের আধুনিক ঘরের থেকে অনেকটাই আলাদা ছিল, তবে খনন কাজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নর্সদের ঘুমানোর ব্যবস্থা অনেক সময়ের আধুনিক গদি থেকেও বেশি আরামদায়ক এবং স্বাস্থ্যকর শোবার পরিবেশ দিতে পারত। ভাইকিংদের বিছানা মূলত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। তারা নিজেরা কাছে থেকে যে মালামাল জুটাতো তা দিয়ে একটা ঘুমানোর জায়গা বানাতো, যা আজকাল আধুনিক ঘুম ব্যবস্থাপনায় ঠিক মর্যাদাশীল পীঠের সঠিক অবস্থান ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য উপকারী হিসেবে স্বীকৃত। ভাইকিং এলাকা থেকে পাওয়া খনন কাজগুলো দেখায় ঘুমানোর জায়গার গঠন সবখানি মিল আছে। সাধারণত লম্বা ঘরগুলোর দেওয়ালের ধারে কাঠের কিছু প্ল্যাটফর্ম তোলা হতো। এসব প্ল্যাটফর্ম বানানো হতো কাটা কাঠের গুঁড়ি বা তালা দিয়ে, যা সাধারণত 40 থেকে 60 সেন্টিমিটার উঁচু আর 1 থেকে 1.5 মিটার চওড়া হতো। এগুলো এমন মাপের ছিল যা দিনে বসার জন্য আর রাতে ঘুমানোর জায়গা হিসেবে ব্যবহার করা যেত। ডেনমার্কের ফিয়ারাট পুরাকৃতিতে প্রত্নতত্ত্ববিদরা ভালোভাবে সংরক্ষিত ঘুমানোর প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে, যেগুলো খুবই যত্ন সহকারে তৈরি করা হয়েছিল।
কাঠের বেসটা সামান্য কোণে দেওয়ালের দিকে সাজানো ছিল, যাতে করে ঘুমানোর সময় মাথা পায়ের চেয়ে একটু বেশি উঠানো থাকে। এমন একটা ব্যবস্থা যা আধুনিক ঘুম গবেষণায় দেখা গেছে রক্ত সঞ্চালন উন্নত করে এবং ঘুমের সময় অ্যাসিড রিফ্লাক্স কমায়। একই রকম ডাবলিন থেকে ফ্যারাও দ্বীপপুঞ্জ পর্যন্ত ভাইকিংদের বসতির জায়গায় প্ল্যাটফর্ম পাওয়া গেছে, যা দেখায় যে এই ধরনের প্ল্যাটফর্ম নর্স সংস্কৃতির একটা সাধারণ আর্কিটেকচারাল বৈশিষ্ট্য ছিল। কাঠের এই প্ল্যাটফর্মগুলো স্থির এবং সমতল একটা ভিত্তি দিত, যাতে যারা ঘুমাতো তারা নিচের আর্দ্র মাটির সরাসরি সংস্পর্শে না আসত। উত্তরাঞ্চলের আর্দ্র আবহাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই কাঠের প্ল্যাটফর্মের উপর ভাইকিংরা পুরোপুরি প্রাকৃতিক উপকরণ দিয়ে স্তরবদ্ধ বিছানা তৈরি করত। খনিজত্ব আর সাগাগুলোর উল্লেখ মিলিয়ে ব্যাপারটা পরিষ্কার হয়ে ওঠে। আরাম আর গরম রাখার জন্য সাধারণত লেয়ারগুলোকে এমনভাবে সাজানো হতো, বেস লেয়ার হিসেবে সাধারণত আশেপাশ থেকে চুড়ে আনা খড় বা ঘাস ব্যবহার করা হতো। আইসল্যান্ড আর গ্রিনল্যান্ডের বিভিন্ন পুরাতাত্ত্বিক স্থানে এই ধরনের খড়ের বিছানার অবশেষাংশ পাওয়া গেছে। ওই অবশেষাংশগুলো বিশ্লেষণ করে দেখা গেছে খড়গুলো সাধারণত ঋতু অনুসারে বদলা হতো, আর বেশ নরম হওয়ার কারণে কিছু নির্দিষ্ট প্রজাতির ঘাস বেশি পছন্দ করা হতো। আধুনিক যুগের তুলনায় খড় যদিও প্রিমিটিভ মনে হতে পারে, গদাগুলো ঘুমানোর জন্য বেশ কিছু সুবিধা দেয়। এগুলো প্রাকৃতিক স্প্রিং আর নমনীয়তা দেয়, শরীরের সাথে কিছুটা মানানসই হয়, কিন্তু ঠিকঠাক সমর্থনও দেয়। আধুনিক আর্গোনমিক গবেষণায় দেখা গেছে মাঝারি কঠোর এবং প্রতিক্রিয়াশীল গদা ঘুমের সময় মেরুদণ্ডের সঠিক অবস্থান বজায় রাখতে ভালো। উন্নত পক্ষে খড় গদা বাতাস চলাচল করতে দেয়, যার ফলে ঘন গদির মতো তাপে ঘাম লাগে না। এই বায়ু চলাচল ঘুমের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, যেটা এখন ঘুম বিজ্ঞানীরা গুরুত্ব দিচ্ছেন। ভালো ঘুমের জন্য এটা একদম জরুরি। নর্সরা নিয়মিত ভুত্তা বদলানোর অভ্যেস করত, যা আধুনিক ম্যাট্রেসে জমে থাকা ধূলিকণা অ্যালার্জেন কমাত। ভুত্তার উপর সাধারণত উলের স্তর রাখা হতো বলে পুঁথিবিদ্যা সাক্ষ্যমতে জানা যায়। ভাইকিংদের সমাধিস্থল এবং বসতি থেকে পাওয়া টেক্সটাইলের টুকরোগুলো দেখায় তুলনামূলক সাধারণ পরিবারেরও মোটামুটি মোটা উলের কম্বল থাকত। পরীক্ষামূলক পুরাতত্ত্বতে গবেষকরা এগুলির আসল প্রতিলিপি তৈরি করে ব্যবহার করেন। ভাইকিংদের বিছানায় ব্যবহৃত উলের স্তরগুলো দেখিয়েছে যে এগুলো অনেক ভালো তাপরক্ষা প্রদান করে। উল ভিজে থাকলেও তার ইনসুলেটিং ক্ষমতা কমে যায় না, যা নর্জের সাথে সাথে আবহাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া উলের স্বাভাবিক ল্যানোলিন থাকার জন্য এটি কিছুটা পানি ঠেকাতে সক্ষম এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করে, যা ঘুমানোর পরিবেশকে অনেক হেলদিয়ার করে তোলে। সাগাসরা মাঝে মাঝে ওয়ার্ডমল নামের একটি মোটা উলের কাপড় থেকে তৈরি আর ব্রাদা ঢাকনার উল্লেখ করে, যা ভাইকিংদের বস্ত্রশিল্পের প্রধান দ্রব্য ছিল। এগুলো হয়তো মাকড়ের উপর একটা অতিরিক্ত কমফোর্টের জন্য, আর মাকড় উপরে থোকাবেন্নে বাংলার মতো একটা লেয়ার বসানো হতো। যারা পারতেন তারা বাঙালির বিছানায় পশুর লোম আর চামড়া দিয়ে শীর্ষস্তর বানাতো। উচ্চপদস্থ কবরস্থান আর বসতিগুলো থেকে পাওয়া আর্কিওলজিক্যাল প্রমাণ দেখায় ভালো দামি বিছানায় ভাল্লুক, নিকড়ে, শিয়াল আর ভেড়ের চামড়া ব্যবহার হতো। নবম শতাব্দীর নরওয়ের ওসবার্গ জাহাজের সমাধিতে, যেখানে উচ্চপদস্থ এক মহিলার খণ্ডনাবাসেস ছিল, সেখানে অনেকগুলো পশুর চামড়া পাওয়া গেছে, যা ব্যবহারের ইঙ্গিত দেয়।
পরিস্থিতি। এই প্রাকৃতিক ঢালও ঘুমানোর সময় শ্বাস নেওয়া সহজ করে দিত। ভাইকিংদের বিছানার উপকরণের সবচেয়ে বড় সুবিধাগুলোর মধ্যে একটা হলো এগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণ অনেক ভালো ছিল, আধুনিক অনেক উপকরণের চেয়ে। এখন ঘুম নিয়ে গবেষকরা মনে করেন ভালো ঘুমের জন্য এবং গভীর ঘুম ধরে রাখার জন্য শরীরের তাপমাত্রা ঠিক রাখতে পারা খুবই গুরুত্বপূর্ণ। ভাইকিংদের বিছানায় ব্যবহৃত ছোপা, উল আর ফারগুলোই দারুণ তাপমাত্রায় নিয়ন্ত্রণ করতে পারে। প্রপার্টিজ দরকার হলে তখন গরম লাগা থেকে রক্ষা করে আর অতিরিক্ত তাপ ও আর্দ্রতা বের করে দিতে সাহায্য করে। আধুনিক সিনথেটিক মেটেরিয়ালগুলো প্রায়ই তাপ আর আর্দ্রতা আটকে রাখে, যার ফলে রাতে গরম হয়ে ঘুম ভাঙে। খননকার্য থেকে দেখা গেছে ভাইকিংরা তাদের বিছানার শিক জমানোর সময় অনুযায়ী বদলাত। কয়েকটা সাইট থেকে পাওয়া খননের সময় স্পষ্ট হয়েছে গরম আর শীতের বাসস্থানগুলোর বিছানার উপকরণ আলাদা ছিল। এই সিজনাল অ্যাডজাস্টমেন্ট তাপমাত্রা নিয়ন্ত্রণে আরেকটু সহায়তা করত সারা বছর ধরে। ভাইকিংদের ঘুমানোর সময় মাথার সহায়তার ধরন আমাদের আধুনিক নরম ও ফোলা বালিশের থেকে আলাদা। খনন কাজ থেকে জানা যায় ওরা সাধারণত শক্ত ও টাইট ধরনের মাথার বালিশ ব্যবহার করত, যেগুলো ছোট লেদারের বা উলের ছিল, আর ভিতর ফুলত পাখার পালক, উল বা মস। ইয়র্কের কপার গেট খননে খননকর্তারা একটা লেদারের বালিশ পেয়েছে, যেটা সম্ভবত বালিশ হিসেবেই ব্যবহার হতো। অন্যান্য ভাইকিং বসতির থেকেও এমন একই ধরনের শক্ত মাথার বালিশ পাওয়া গেছে, যা আধুনিক দৃষ্টিতে বেশি টাইট ছিল। স্ট্যান্ডার্ডের কথা বললে মজার ব্যাপার হলো আধুনিক ঘুমের পজিশন সংক্রান্ত গবেষণায় দেখা গেছে শিরস্পন্দনের জন্য অনেক সময় একটু শক্ত মাথার সহায়তা ভালো কাজ করে, যতটা নরম আধুনিক বালিশে হয়। গবেষণায় পাওয়া গেছে যে খুব বেশি নরম বালিশ ঘাড়ে ব্যথা দেয় আর ঘুমের পজিশনও খারাপ করে, আর মাঝারি শক্ত বালিশ ঘুমের সময় সার্ভিক্যাল স্পাইনের সঠিক সজ্জা বজায় রাখতে সাহায্য করে। আগের অংশে যেখানে কমিউনাল ঘুমের কথা বলা হয়েছিল, সেখানে জানা যায় ভাইকিংরা সাধারণত একাধিক মানুষ মিলে ঘুমানোর জন্য প্ল্যাটফর্ম শেয়ার করত। এই ব্যবস্থা ছিল এরকমই। এটা শুধু সামাজিক দিক না, ঘুমানোর শারীরিক অভিজ্ঞতার কথাও স্পর্শ করে। একক বিছানার থেকে ভাগ করে ঘুমানোর ব্যবস্থা ওজনকে ভিন্নভাবে ছড়িয়ে দেয়, যার ফলে থাকা যায় স্বাভাবিক গর্ত আর সাপোর্ট, যা আসলে আরাম বাড়ায়। আধুনিক ঘুমের গবেষকরা দেখেছেন যে প্রচলিত সংস্কৃতিতে ভাগ করে ঘুমালে প্রায়শই এমন এক ধরনের প্রাকৃতিক সজ্জা তৈরি হয় যা শরীরের আকৃতিকে সুন্দরভাবে জায়গা দেয়, আর উত্তরের ঠান্ডা এলাকায় একসঙ্গে শরীরের তাপ শেয়ার করা বড় সুবিধা হতো। অনেক বেশি বেডশিট বা চাদরের দরকার কমে গিয়েছিল, যা ঘুমানোর সময় আন্দোলন বাধা দিতে পারে। ভাইকিং যুগের প্রাকৃতিক বেডিং উপকরণ ইউরোপের অনেক অংশে বেশ দিন ধরে জনপ্রিয় ছিল। মধ্যযুগে ধনীদের মাঝে উঠোনে পাজরের মালিন বেড ব্যবহার শুরু হলেও সাধারণ বাড়িতে সেটা অনেক পরে পৌঁছায়। 19 শতকে খড়ের গদ্দির বদলে তুলা আর ঘরের আগুন বেছে নেওয়া শুরু হয়, আর মধ্য 20 শতকে সিনথেটিক ম্যাটেরিয়ালগুলো চলে আসে। বেশিরভাগ ওয়েস্টার্ন বিছানায় এখন প্রায় স্বাভাবিক ফাইবারের বদলে কৃত্রিম পদার্থ ব্যবহার হচ্ছে। এই পরিবর্তনটা অনেকেই উন্নতি হিসেবে বিশ্বাস করলেও আসলে এতে ঐতিহ্যবাহী বিছানা আরাম আর তাপমাত্রা নিয়ন্ত্রণের কিছু সুবিধা হারিয়েও ফেলেছি। সর্বশেষ প্রাকৃতিক এবং অর্গানিক বিছানার ট্রেন্ডগুলো একদম ভাইকিংদের পরিচিত মূলনীতির দিকেই ফিরে যাচ্ছে। উলের ম্যাট্রেস টপার, প্রাকৃতিক ল্যাটেক্স, এমনকি খড়ের ফিল ম্যাট্রেসও এখন উচ্চমানের অর্থোপেডিক বিকল্প হিসেবে বাজারে আসছে, যা এই উপকরণগুলোর ভালো দিকগুলো আবার আবিষ্কার করার ইঙ্গিত দিচ্ছে। ভাইকিংরা ঘুমের ব্যাপারে খুব সিরিয়াস ছিল। তাদের বিছানাটা ছিল একদম তাগা দিয়ে বানানো, স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল, আর নিয়মিত নতুন উপকরণ বদলানো হতো। ওইভাবে ভালো ঘুম পেত তারা। আজকাল বিলাসবহুল বিছানার মসৃণতা না থাকলেও ভাইকিংদের বিছানা ছিল শরীরের স্বাচ্ছন্দ্যের দিকে মনোযোগী। এমন কিছু বৈশিষ্ট্য যা আধুনিক অনেক ম্যাট্রেসই উন্নত প্রযুক্তি আর উপকরণ দিয়ে অনুসরণ করার চেষ্টা করে। এটা ভাইকিংদের ঘুমের আয়োজনের প্রাঞ্জল ও বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির এক সাক্ষ্য। তারা সাধারণত যুদ্ধদক্ষতা ও সমুদ্রযাত্রার জন্য স্মরণীয় হলেও প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যমূলক প্রমাণ দেখায় তারাও ওষুধি গাছপালা সম্পর্কে যথেষ্ট গভীর জ্ঞান ছিল। এমনকি ঘুম বাড়ানো এবং ঘুমের সমস্যা চিকিৎসার জন্য ব্যবহৃত গাছপালা নিয়েও নর্স ফার্মাকোপায় অনেক গাছের কথা আছে, যেগুলো আধুনিক বিজ্ঞান এখন প্রমাণ। উত্তর আমেরিকা পৌঁছানোর সময় হয়তো তারা প্যাশন ফুল দেখতে পেয়েছিল এবং সাথে নিয়ে এসেছিল, যা স্থানীয় আমেরিকিরা ঘুম আনার জন্য ব্যবহার করত। যদি তাই হয়, তবে এটা তাদের ঘুমের গাছের জন্য বড় একটা সুবিধা হতো, কারণ প্যাশন ফুলে থাকে CHRYN নামের একটি যৌগ, যা উদ্বেগ কমায়। পুরাতাত্ত্বিক এবং সাহিত্যিক প্রমাণ থেকে জানা গেছে যে ভাইকিংরা ঘুমের ওষুধি গাছগুলো নানা পদ্ধতিতে তৈরি এবং ব্যবহার করত। চা ও ডিককশনস তৈরি করত। সবচেয়ে প্রচলিত ছিল হার্বাল টি। পুরাতাত্ত্বিক তথ্য থেকে পাওয়া স্পেশালাইজড ভেসেলসগুলো এই কাজের জন্য ব্যবহার হতো, যেগুলো মূলত হার্বাল প্রস্তুতির জন্য তৈরি বলে মনে হয়। সরাস মাঝে মাঝে ওষুধি পানীয়র কথা উল্লেখ করে, আর পরে নর্ডিক চিকিৎসা গ্রন্থগুলোতে হার্বাল ইনফিউশন তৈরি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া থাকে। মদ্যপচার যোগে এক্সট্র্যাকশন। ভাইকিংরা দক্ষ ব্রুয়ার ছিল এবং প্রমাণ পাওয়া গেছে তারা আধুনিক টিংচারদের মতো ওষুধি মদ্যপচার তৈরি করত।
মদ অনেক ধরনের সক্রিয় যৌগ ভালোভাবে বের করে আনে, যা সেডেটিভ হার্বের শোষণ বাড়িয়ে দিত। ধোঁয়া শ্বাস নেওয়া। কিছু হার্ব, বিশেষ করে হপস এবং ল্যাভেন্ডার, হয়তো তার ভালো গন্ধের জন্য আগুনে পোড়ানোর জন্য যোগ করা হতো। বেশ কিছু প্রত্নতাত্ত্বিক জায়গা থেকে পাওয়া স্পেশালাইজড পাত্রগুলো হয়তো সুগন্ধি জিনিস পোড়ানোর কাজে ব্যবহৃত হতো। হার্বাল বালিশ। পরের নর্ডিক ফোক মেডিসিনে সেডেটিভ জড়িবুটির ভরা বালিশের প্রথা দেখা যায়। ভাইকিং যুগ থেকে এই প্র্যাকটিসের সরাসরি প্রত্নতাত্ত্বিক প্রমাণ না থাকলেও এই গাছগুলোর এমন ব্যবহার একদম সম্ভবপর। ভাইকিং সংস্কৃতিতে ঔষধি গাছপালা ব্যবহার হয়তো কার্যকরীভাবেই হতো। আর ঐতিহ্যগত রীতিনীতি নিয়েও কথা চলে। এসব গল্পে দেখা যায় আরোগ্য সাধন প্রায়শই জাদু কিংবা আধ্যাত্মিক অনুষ্ঠানের সঙ্গে জড়িত থাকে। আর হেরাবের ওষুধও হয়তো সেই সব রীতিনীতির অংশ হিসেবে দেওয়া হতো। বিভিন্ন খননকৃত স্থান থেকে পাওয়া পুরাতাত্ত্বিক প্রমাণ থেকে দেখা যায় হেরাবের গাছপালা আর বিশেষ কন্টেনারগুলো রিটোরাল রেওয়াজ অনুযায়ী সাজানো থাকত, যা ওষুধ হিসেবে ব্যবহারের ইঙ্গিত দেয়। এটা থেকে বোঝা যায়, মনে হয় ঘুমের জন্য হেরাবের ওষুধের কার্যকারিতা রীতি চালানোর মাধ্যমে মানসিকভাবে আরও বাড়ানো হতো। আধুনিক ঔষধি যাকে প্লেসেবো এফেক্ট হিসাবে স্বীকৃতি দেয়, তা ছিল ওই গাছের ঔষধি গুণগুলোর সঙ্গে মিশে কাজ করা। ভাবো থরকে, যিনি ডেনমার্কের আধুনিক রসকুলারের কাছে একটা গ্রাম থেকে একজন মার পাচ্ছিলেন। ওই জায়গার খোঁজ পাওয়া প্রমাণ থেকে জানা যায় ওর একটা ঔষধি বাগান ছিল, যেখানে ভ্যালেরিয়ান আর ক্যামোমাইলও ছিল। যাদের নিদ্রা সমস্যা ছিল তাদের জন্য ও বরাদ্দ দিত ভ্যালেরিয়ান গাঢ় করে দেওয়ানার রস, যাতে হপস মেশানো হতো আর মধু দিয়ে মিষ্টি করা হতো। এটা সন্ধ্যায় খাওয়ানো হতো, সম্ভবত কিছু নির্দিষ্ট মন্ত্রোচ্চারণ বা আচারের সঙ্গে মিলিয়ে যা এর কার্যকারিতা বাড়িয়ে দিত বলে মনে করা হতো। হার্বগুলোর আসল ঔষধি গুণ আর তাদের আচারের মাধ্যমে ব্যবহার করায় মানসিক প্রভাব মিলে ঘুমের মানে বড় একটা উন্নতি হতেই পারে। ঋতুর পরিবর্তনের সাথে হার্ব থেকে নেওয়া ঘুমের সাহায্যও বদলাত। উত্তরের দেশগুলোতে দিনের আলো ব্যাপকভাবে কম বেশি হওয়ায় বছর জুড়ে ঘুমের ওষুধে ভিন্ন পন্থা নিতে হতো। খনির নথি আর সাহিত্যসূত্রেও এটা স্টেমোনিয়াস পাওয়া যায়। এটা বোঝায় যে এই প্রয়োজনের সম্পর্কে সচেতন ছিল। দীর্ঘ শীতের রাতগুলোতে যখন পর্যাপ্ত ঘুম পাওয়া কম ঝামেলার ছিল, তখন বেশি নরম ধরনের গাছপালা যেমন ক্যামোমাইল আর লাইনেরা পছন্দ করা হতো। গরমকালে দিনের আলো বেশি থাকায় ঘুম পাড়ানোর জন্য ভ্যালেরিয়ান আর হপসের মতো শক্তিশালী জিনিসগুলোর দরকার হতো। কিছু প্রত্নতাত্ত্বিক প্রমাণ দেখায় যে ঋতুভিত্তিক গাছপালা সংগ্রহের নিয়ম ছিল, যেগুলো বিশেষ সময়গুলোতে বেশি করে কাটা আর শুকানো হতো। তাদের সর্বোত্তম ক্ষমতাচক্র সম্পর্কে জানাটা খুবই জরুরি। ভাইকিংদের ঘুমের জন্য যেই প্রাকৃতিক ঔষধগুলো তারা ব্যবহার করত, তাদের তুলনায় আধুনিক ঔষধের সুরক্ষার দিকটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক ঔষধ এগুলো ভালো কাজ করলেও অনেক সময় এগুলো ব্যবহারে আসক্তি, সহনশীলতা আর পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি থাকে। কিন্তু ভাইকিংদের হাড়ি গাছ থেকে তৈরি ওষুধগুলো সাধারণত অনেক হালকা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে, আর আসক্তির সম্ভাবনাও অনেক কম। আধুনিক গবেষণায় দেখা গেছে যে ভ্যালেরিয়ান, হপস আর ক্যামোমাইলের মতো গাছগুলো ঘুমের গুণগত মান উন্নত করতে পারে কোনো ঝুঁকি ছাড়াই। অনেক প্রেসক্রিপশন স্লিপ এজেন্টের সঙ্গে জড়িত। আধুনিক ওষুধগুলোর মতো শক্তিশালী না হলেও এদের নরম প্রভাব হয়তো নিয়মিত ব্যবহারের জন্য আরও ভালো ছিল, যার ফলে ভাইকিংরা টলারেন্স বা আসক্তি ছাড়া ঘুমের মান বাড়াতে পারত। তাছাড়া ভাইকিংরা এক জীবনে বিভিন্ন রীতি অনুসারে ও ভিন্ন ভিন্ন গাছপালা মিশিয়ে ব্যবহার করার প্রথা টলারেন্স তৈরি হওয়ার ঝুঁকি আরও কমিয়ে দিত। হয়তো ভাইকিংদের সবচেয়ে বড় সুবিধাই এটা ছিল। ঘুমের ওষুধ ব্যবহারে ওদের দিন কাটানোর পুরো পরিবেশকে একসাথে নিয়ে চলার একটা স্টাইল ছিল। আজকের আধুনিক ঘুমের ওষুধেগুলো, যেগুলো প্রাকৃতিক ঘুমের সময়সূচির বিরুদ্ধে গিয়ে জোর করে ঘুম করানোর চেষ্টা করে, ভাইকিংদের হার্বাল ওষুধেগুলো তাদের প্রাকৃতিক সূর্যের আলো, শারীরিক কাজকর্ম এবং ঘুমের পরিবেশের সঙ্গে মিলে চলত। এই মিলেমিশে কাজ করার পদ্ধতিটা সম্ভবত তাদের হার্বাল ওষুধের কার্যকারিতা অনেকটা বাড়িয়ে দিত। আধুনিক ঘুম গবেষণায় দেখা গেছে যে একই ধরনের ঘুমের ওষুধের প্রভাব অনেকটাই বদলায়। ভালো ঘুমের নিয়মমানিক অভ্যাসের সঙ্গে ব্যবহার করলে আর আলাদাভাবে ব্যবহার করলে তার প্রভাব আলাদা হয়। ভাইকিংরা তাদের জীবনযাত্রায় ইতিমধ্যে ভালো ঘুমে সহায়ক পরিবেশ তৈরি রাখতেন, যেখানে তারা হার্বাল ঘুমের ওষুধ ব্যবহার করতেন, যেটা তাদের ওষুধের কার্যকারিতা বাড়াতো আর যে কোনো বাঞ্ছনীয় সমস্যাও কম ভাবিত। এটা এমন একটা পরিশীলিত পদ্ধতি ছিল যা আধুনিক ইন্টিগ্রেটিভ মেডিসিনের থেকে হাজার বছর আগে থেকেই বুঝে নিয়েছিল। খনন এবং সাহিত্যিক প্রমাণ দেখায় ভাইকিংদের ঘুম বাড়ানোর ঔষধি গাছপালা নিয়ে অনেক জটিল এবং গভীর ধারণা ছিল, যা আধুনিক বিজ্ঞান এখনও পুরোপুরি বুঝতে পারেনি। প্রমাণিত, তাদের হার্বাল স্লিপ এইডগুলো লাইফস্টাইল আর পরিবেশগত কারণের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হতো, যেগুলো আগেই ভালো ঘুমের জন্য উপযোগী পরিবেশ তৈরি করেছিল। তাই এসব ব্যবহার করে তারা যে ঘুম পেত, সেটা অনেক আধুনিক মানুষের ঘুমের থেকে অনেকখানি ভালো, যারা ওষুধি নির্ভর আর এমন পরিবেশে থাকে যেটা ঘুমের জন্য ভালো না।
ডায়েট আর ঘুমের গুণগত মান সম্পর্ক আজকের ঘুম বিজ্ঞান বাড়তি গুরুত্ব দিচ্ছে। তবুও এটা এমন একটা ক্ষেত্র যেখানে ভাইকিংদের প্র্যাকটিস হতে পারে অজান্তে প্রায় পারফেক্ট পরিবেশ তৈরি করেছিল রেস্টোরেটিভ ঘুমের জন্য। ঘুম। পাথরের যুগের খোঁজাখুঁজি আর সাহিত্যিক সূত্র এবং নর্সদের খাবার সংস্কৃতি বুঝতে জানা যায় যে ভাইকিংদের ডায়েটিক প্যাটার্ন ছিল এমন যা তাদের ভালো ঘুমের জন্য সাহায্য করত, খাবারের সময়, গঠন আর রান্নার পদ্ধতি মিলিয়ে। খোঁজাখুঁজি আর সাগাগুলোতে দেখা যায় ভাইকিংরা সাধারণত এমন কিছু খেত যা আজকের সময় খাবার প্যাটার্নের থেকে অনেকটা ভিন্ন ছিল। তাদের প্রধান খাবার, যাকে ড্যাগ ভেরা বা কিছু এলাকায় উন্ডন বলা হতো, সেটা মধ্য সকালেই খাওয়া হতো। ততক্ষণে তারা অনেক সময় কাজ করেই ফেলেছিল। দ্বিতীয় বড় খাবারটা ছিল নাটুনি মতো ভারী খাবার, যেটা বিকেলে শেষের দিকে কিংবা ঘুমানোর কিছুক্ষণ আগে খাওয়ানো হতো। এই রীতি অনুযায়ী ভাইকিংরা সাধারণত ঘুমানোর কিছুক্ষণ আগেই তাদের শেষ বড় খাবার শেষ করতেন। আধুনিক ঘুমের গবেষণায় দেখা গেছে এটা ঘুমের গুণমান অনেক ভালো করে। জার্নাল অফ ক্লিনিক্যাল স্লিপ মেডিসিনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে ঘুমের ঠিক আগে খাওয়া, বিশেষ করে ভারী বা তেলিয়া খাবার খাওয়া, ঘুমকে দূষিত করে, কারণ এটা ঘুমের শুরুটা দেরি করে দেয়। দূষণ। ধরো, ফার্মেন্টেশন আর কিউরিংয়ের কারণে অনেক খাবারে ট্রিপ্টোফ্যানের পরিমাণ বেড়ে যায়। গরমকালের ডায়েটটা ছিল অন্যরকম। প্রাচীন আবিষ্কার থেকে জানা যায় গরমে বেশি ছিল তাজা সবজি, ফল আর দুধজাতীয় খাবার। এগুলোতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আর খনিজ থাকে যেগুলো মেলাটোনিন উৎপাদনে সাহায্য করে। প্রাকৃতিক মিলেমিশে মৌসুমি আলো বদলের সঙ্গে খাবারের রুটিন ভাইকিংদের সাহায্য করত ভালো ঘুম রাখার জন্য, যদিও উত্তর অঞ্চলের আলো বদল অনেক বেশি ছিল। ভাইকিংদের পানীয় পাত্র আর কুয়া তৈরির ধাঁচ দেখে স্পষ্ট যে নর্স সংস্কৃতিতে যথেষ্ট পানীয় গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ ছিল। পানি, কম মদযুক্ত এল আর ছানা থেকে তৈরি পানীয়গুলো প্রধানত পাতা হতো। আধুনিক ঘুম গবেষণায় দেখানো হয়েছে যেখানে বেশি অ্যালকোহল খাওয়া ঘুমের গঠন, বিশেষ করে র্যাম স্লিপের ব্যাঘাত করে, সেখানকার মাঝারি বা কম অ্যালকোহল তাদের প্রভাব কম। খাওয়ার সময় সাগা থেকে জানা যায় সাধারণত ভারী মদ্যপান বিশেষ কোনো উৎসবে হয়, প্রত্যেক দিন নয়, আর সেটা ঘুমানোর আগে না গিয়ে দিনে আগে হয়ে থাকে। এই ধারণটা মদ্যপানের শোয়ার নিয়মে বাধা দেওয়ার মাত্রা কমিয়ে আনত। চিকিৎসার জন্য মদ ব্যবহারের কথা ওঠে। কিছু সার রেফারেন্সে দেখা যায় যে অল্প পরিমাণ মদ মস্তিষ্ককে ঘুম পাড়ানোর ক্ষেত্রে সাহায্য করতে পারে, মাঝে মাঝে ঘুমের ওষুধ হিসেবেও বলা হয়। আধুনিক গবেষণায় দেখা গেছে মদ মোটের উপর ঘুমের গঠন নষ্ট করে, তবে অল্প পরিমাণে মদ আসলে প্রথমে ঘুম পাড়ানোর ক্ষেত্রে কাজে দেয়। ঘুমানোর জন্য অপেক্ষা করার সময় কমানো। যেই ধরনের ডায়েটাভ্যাস সম্ভবত বাইকের ঘুমের মান ভালো রাখতে সাহায্য করত, সেগুলো বাইকের যুগের পরের কয়েক শতকে ধীরে ধীরে বদলে যেতে থাকে। পরিশ্রিত চিনির ব্যবহার বেড়ে যাওয়া, পানীয়তে মদ্যের পরিমাণ বাড়ানো, খাবারের সময় দেরি হওয়া আর পরবর্তীতে খুব বেশি প্রসেসড খাবার খাওয়া, এসবই বাইকের যুগের স্বাভাবিক পুষ্টির ঢাঁচ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছিল। শিল্প বিপ্লবের সময় অনেক ইউরোপিয়ানরা রাতের বেলা প্রায় সোজা শোবার সময় কাছাকাছি সবচেয়ে বড় খাবার খেত। এটা ছিল বাইকের সময়ের একটা বড় পরিবর্তন। সূর্য ডুবার অনেক আগে শেষ খাবার খাওয়ার একটা রেওয়াজ ছিল। এই রেওয়াজ বদলানোর পেছনে প্রকৃতির আলো আধারের পরিবর্তনের চেয়ে কাজের সময়সূচি বেশি দায়ী ছিল, যা নিদ্রার মানে হামেশাই খারাপ প্রভাব ফেলে। ঐতিহাসিক ও সাহিত্যিক তথ্য থেকে বোঝা যায় বাইকিংদের খাদ্যাভ্যাস তাহাদের খাবারের ধরন আর খাওয়ার সময় নিদ্রার জন্য প্রায় আদর্শ পরিবেশ তৈরি করত। তারা যে খাবার খেত যেগুলো ঘুম আনতে সাহায্য করে এমন পুষ্টিতে ভরপুর, আর খাবার খাওয়ার এমন সময় নির্বাচন করত যাতে পুরোপুরি হজম হয়ে ঘুমানোর আগে শেষ হয়, তা নিদ্রার মানে ব্যাপক সাহায্য করত। গুণগত মান, যা অনেক আধুনিক মানুষের থেকে অনেক ভালো, যাদের খাদ্যাভ্যাস আর খাবার পদ্ধতি প্রায় সুস্থ ঘুমে বাধা দেয়। শারীরিক কর্মব্যায়াম আর ঘুমের গুণগত মানের সম্পর্ক আধুনিক ঘুম বিজ্ঞানে ভালো করে প্রমাণিত, যেখানে মাঝারি থেকে তীব্র দৈনিক পরিশ্রম নিয়মিত ভালো ঘুমের সুশ্রুতিতে সাহায্য করে। ক্ষেত্রবিশেষ প্রমাণ, সাগার গল্প আর বাইকিং যুগের দৈনন্দিন জীবন নিয়ে আমাদের ধারণা বলে যে নর্সরা হয়তো এমন ধরনের শারীরিক কর্মব্যায়াম করত যা ঘুমের জন্য আদর্শ পরিবেশ গড়ে তুলত। গভীর আরামদায়ক ঘুম, যা আমাদের আধুনিক বসে থাকা জীবনে এখন দুর্লভ ব্যাপার। প্রত্নতাত্ত্বিক প্রমাণ কিন্তু বাইকিংদের শারীরিক জীবনের স্পষ্ট আভাস দেয়। হাড়ের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করলে দেখা যায় বিশেষ ধরনের পেশির সংযুক্তি আর হাড়ের ঘনত্ব, যা নিয়মিত শক্তিশালী শারীরিক পরিশ্রমের সঙ্গে খাপ খায়। এই হাড়ের চিহ্নগুলো লিঙ্গ আর সামাজিক অবস্থানের ওপর ভিন্ন হতে পারে, তবে সব জায়গায় আধুনিক মানুষের তুলনায় বেশি কাজের পরিমাণ বোঝায়। পুরুষ বাইকিংদের কঙ্কাল পরীক্ষা করে প্রায়ই দেখা যায় তারা অসামঞ্জস্যপূর্ণ।
নিয়মিত নৌকো চালানোর কারণে বাহু আর কাঁধের পেশিগুলো ভালোভাবে গড়ে উঠত, যা নার্সদের সামুদ্রিক সংস্কৃতির একটা প্রধান চ্যালেঞ্জিং কাজ। মেয়েদের পাহাড়ে দেখা যায় ধান বাঙালা, কাপড় তৈরি আর অন্যান্য শারীরিক শ্রমসাধ্য কাজের জন্য পেশির যেভাবে জায়গা বাঁধে সেটা স্পষ্ট। এমনকি উচ্চপদস্থ বাইকিংরাও নিয়মিত শরীরচর্চার ছাপ তাদের হাড়ে দেখায়। ধনী কবরস্থানে যারা শুয়েছে তাদের হাড়ের ঘনত্ব আর পেশিযুক্ত চিহ্নগুলো নিয়মিত পরিশ্রমের কথা বোঝায়। বলছে বাইকিং সমাজে শারীরিক পরিশ্রম শুধু শ্রমিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সবাই এটা করত। পুরাতাত্ত্বিক প্রমাণ আর পরীক্ষামূলক আর্কিওলজি থেকে যা বোঝা যায়, বাইকিংদের দৈনন্দিন শক্তি খরচ আধুনিক সময়ের চেয়ে অনেক অনেক বেশি ছিল। ধারণা করা হয় যে বাইকিং কৃষক, কারিগর আর যোদ্ধারা প্রতিদিন ৩,০০০ থেকে ৪,০০০ ক্যালোরি খরচ করত শারীরিক কাজের মাধ্যমে, যা আধুনিক অফিসকর্মীর দৈনিক ৩০০ থেকে ৬০০ ক্যালোরির থেকে অনেক বেশি। শস্যুর দৈনিক কাজ এত বেশি শারীরিক পরিশ্রমী ছিল যাতে সম্ভবত মধ্যবয়সে বাইকিংদের শরীরের ভারসাম্য ভঙ্গুর হয়ে যেত। শারীরিক সক্রিয়তা। বাইকিংদের দৈনন্দিন জীবনে যে ধরনের শারীরিক পরিশ্রম ছিল তা আজকের স্লিপ সায়েন্স অনুযায়ী ঘুমের জন্য খুবই উপকারী এমন কাজের সঙ্গে একদম মিলে যায়। রেজিস্ট্যান্স এক্সারসাইজ। পুরাতাত্ত্বিক প্রমাণ দেখায় বাইকিংরা নিয়মিত এমন কাজ করত যাকে আজকে আমরা রেজিস্ট্যান্স ট্রেনিং বলি। দৈনিক কাজের মধ্যে ভারী জিনিস তোলা, বহন করা আর সামলানো। আধুনিক গবেষণায় দেখা গেছে এই ধরনের রেজিস্ট্যান্স এক্সারসাইজ ঘুমের মান অনেক ভালো করে। গভীর ধীর তরঙ্গ ঘুম, যেটা শরীরের পুনরুদ্ধারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাইকিংদের লং হাউস, নৌকা আর কেল্লা বানানোর জন্য প্রচুর শক্তির দরকার ছিল। এক্সপেরিমেন্টাল আর্কিওলজি প্রজেক্টগুলোতে আধুনিক গবেষকরা যতটা সম্ভব ওই সময়ের টেকনিক ব্যবহার করে বাইকিংদের নির্মাণ কাজ করার চেষ্টা করেছেন আর দেখিয়েছেন এই কাজগুলো কতটা শারীরিকভাবে কঠিন। এক প্রজেক্টে দেখা গেছে ছোট একটা লং হাউসের ভারী কাঠ মরা মানে আধুনিক দিনের শক্তি প্রশিক্ষণের মতো বা তার চেয়েও বেশি পরিশ্রম। অ্যারোবিক অ্যাক্টিভিটিস। পুরানো খুঁজে পাওয়া বস্তু আর সাগার গল্প থেকে জানা গেছে যে বাইকিংরা নিয়মিত শক্তি লাগানো অ্যারোবিক কাজ করত, যেমন ডাকাতি, পায়ে হাঁটা আর জমিতে কাজ করা। আধুনিক ঘুম গবেষণায় বারবার দেখা গেছে যে অ্যারোবিক এক্সারসাইজ ঘুম ভালো করার জন্য ঔষধ ছাড়া একদম দারুণ, বিশেষ করে যদি সময় মতো করা হয়, তবে ঘুমানোর ঠিক আগে না। বাইকিংদের ডিঙে চালানোর অভ্যাস তাদের জন্য একদম শক্তিশালী আর একটা কার্যকরী কাজ ছিল। ধরো ফার্মেন্টেশন আর কিউরিংয়ের কারণে অনেক খাবারের ট্রিপ্টোফ্যানের পরিমাণ বেড়ে যায়। গরমকালে ডায়েটটা ছিল অন্যরকম। প্রাচীন আবিষ্কার থেকে জানা যায় গরমে বেশি ছিল তাজা সবজি, ফল আর দুধ জাতীয় খাবার। এগুলোতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আর খনিজ থাকে, যেগুলো মেলাটোনিন উৎপাদনে সাহায্য করে। প্রাকৃতিক মিলেমিশে মৌসুমী আলো বদলের সঙ্গে খাবারের রুটিন বাইকিংদের সাহায্য করত ভালো ঘুম রাখার জন্য, যদিও উত্তর অঞ্চলের আলো বদল অনেক বেশি ছিল। বাইকিংদের পানীয় পাত্র আর কুয়া তৈরির ধাঁচ থেকে স্পষ্ট যে নর্স সংস্কৃতিতে যথেষ্ট পানীয় গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ ছিল। পানি, কম মদযুক্ত অ্যাল এবং ছানা থেকে তৈরি পানীয়গুলো প্রধানত পাতা হতো। আধুনিক ঘুম গবেষণায় দেখানো হয়েছে যেখানে সঠিকভাবে জলপান করা মানে ভালো ঘুমের জন্য খুবই জরুরি। ডিহাইড্রেশনে ঘুম ভেঙে যেতে পারে। জাগরণের ফ্রিকোয়েন্সি বাড়ানো। ভাইকিংরা দিনের মধ্যে একটু একটু করে তরল পান করত, একবারে রাতে ঘুমানোর আগে বড় পরিমাণে না, কারণ রাতে প্রায় বিষাবের জন্য ঘুম ভাঙে। এটা আধুনিক ঘুমের সাথে সাপোর্ট করা হাইড্রেশন প্যাটার্নগুলোর সাথে মিলে। খনন কাজ আর সাহিত্যিক প্রমাণ দেখায় ভাইকিং সংস্কৃতিতে মদ খাওয়া হতো, মূলত অ্যাল আর মিদ আকারে, ব্যাপক যশন বা উৎসবের সময় বেশ বড় পরিমাণে। কিন্তু এর পরেও কয়েকটা কারণ আছে যা নিয়মিত মদ্যপান হয়তো অনেক আধুনিক সময়ের তুলনায় বেশি মাঝারি ধরার আর ঘুমে কম বিরক্তি ফেলে। মদের অ্যালকোহল কম ছিল। ভাইকিংদের ব্রু করা পাত্র থেকে পাওয়া পরীক্ষায় দেখা গেছে তাদের সাধারণ অ্যালোর অ্যালকোহল মাত্রা আধুনিক বিয়ারের তুলনায় অনেক কম, মূলত 2 থেকে 3% মধ্যে। আধুনিক গবেষণায় দেখা গেছে যেখানে বেশি অ্যালকোহল খাওয়া ঘুমের গঠন, বিশেষ করে র্যাম স্লিপের ব্যাঘাত ঘটায়, সেখানকার মাঝারি বা কম অ্যালকোহল তাদের প্রভাব কম। খাওয়ার সময় সাগা থেকে জানা যায় সাধারণত ভারী মদ্যপান বিশেষ কোনো উৎসবে হয়, প্রত্যেক দিন না, আর সেটা ঘুমানোর আগে না গিয়ে দিনে আগে হয়ে থাকে। এই ধরনটা মদ্যপানে শোয়ার নিয়মে বাধা দেওয়ার মাত্রাটা কমিয়ে আনত। চিকিৎসার জন্য মদ ব্যবহারের কথা উঠে। কিছু সার রেফারেন্সে দেখা যায় যে অল্প পরিমাণ মদ মস্তিষ্ককে ঘুম পাড়ানোর ক্ষেত্রে সাহায্য করতে পারে। মাঝে মাঝে ঘুমের ওষুধ হিসেবেও বলা হয়। আধুনিক গবেষণায় দেখা গেছে মদ মোটের ওপর ঘুমের গঠন নষ্ট করে, তবে অল্প পরিমাণে মদ আসলেই প্রথমে ঘুম পাড়ানোর ক্ষেত্রে কাজে দেয়। ঘুমানোর জন্য অপেক্ষা করার সময় কমানো।
যেই ধরনের ডায়েট অভ্যাস সম্ভবত বাইকেদের ঘুমের মান ভালো রাখতে সাহায্য করত, সেগুলো বাইকেদের যুগের পরের কয়েক শতকে ধীরে ধীরে বদলে যেতে থাকে। পরিশোধিত চিনির ব্যবহার বেড়ে যাওয়া, পানীয়তায় মদ্যের পরিমাণ বাড়ানো, খাওয়ার সময় দেরি হওয়া আর পরবর্তীতে খুব বেশি প্রসেসড খাবার খাওয়া, এসবই বাইকেদের যুগে স্বাভাবিক পুষ্টির ধাঁচ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছিল। শিল্প বিপ্লবের সময় অনেক ইউরোপিয়ানরা রাতের বেলা প্রায় সোজা শোবার সময়ের কাছাকাছি সবচেয়ে বড় খাবার খেত। এটা ছিল বাইকেদের সময়ের একটা বড় পরিবর্তন। সূর্য ডুবার অনেক আগে শেষ খাবার খাওয়ার একটা রেওয়াজ ছিল। এই রেওয়াজ বদলানোর পেছনে প্রকৃতির আলো আধারের পরিবর্তনের চেয়ে কাজের সময়সূচি বেশি দায়ী ছিল, যা নিদ্রার মানে হামেশাই খারাপ প্রভাব ফেলে। ঐতিহাসিক ও সাহিত্যিক তথ্য থেকে বোঝা যায় ভাইকিংদের খাদ্যাভ্যাস তাহাদের খাবারের ধরন আর খাওয়ার সময় নিদ্রার জন্য প্রায় আদর্শ পরিবেশ তৈরি করত। তারা যে খাবার খেত, যেগুলো ঘুমাতে সাহায্য করে এমন পুষ্টিতে ভরপুর, আর খাবার খাওয়ার এমন সময় নির্বাচন করত যাতে পুরোপুরি হজম হয়ে ঘুমানোর আগে শেষ হয়, তা নিদ্রার মানে ব্যাপক সাহায্য করত। গুণগত মান, যা অনেক আধুনিক মানুষের থেকে অনেক ভালো, যাদের খাদ্যাভ্যাস আর খাবার পদ্ধতি প্রায় সুস্থ ঘুমে বাধা দেয়। শারীরিক কর্মব্যায়াম ও ঘুমের গুণগত মানের সম্পর্ক আধুনিক ঘুম বিজ্ঞানে ভালো করে প্রমাণিত, যেখানে মাঝারি থেকে তীব্র দৈনিক পরিশ্রম নিয়মিত ভালো ঘুমের শতসানো। ক্ষেত্রবিশেষ প্রমাণ, সাগার গর্ত আর ভাইকিং যুগের দৈনন্দিন জীবন নিয়ে আমাদের ধারণা বলে যে নশ্বরা হয়তো এমন ধরনের শারীরিক কর্মব্যায়াম করত যা ঘুমের জন্য আদর্শ পরিবেশ গড়ে তুলত। গভীর আরামদায়ক ঘুম, যা আমাদের আধুনিক বসে থাকা জীবনে এখন দুর্লভ ব্যাপার। প্রত্নতাত্ত্বিক প্রমাণ কিন্তু ভাইকিংদের শারীরিক জীবনের একটা স্পষ্ট আভাস দেয়। হাড়ের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করলে দেখা যায় বিশেষ ধরনের পেশির সংযুক্তি আর হাড়ের ঘনত্ব, যা নিয়মিত শক্তিশালী পরিশ্রমের সঙ্গে খাপ খায়। এই হাড়ের চিহ্নগুলো লিঙ্গ আর সামাজিক স্তবস্থানের ওপর ভিন্ন হতে পারে, তবে সব জায়গায় আধুনিক মানুষের তুলনায় বেশি কাজের পরিমাণ বোঝায়। পুরুষ ভাইকিংদের কঙ্কাল পরীক্ষা করে প্রায়ই দেখা যায় তারা অসামঞ্জস্য। নিয়মিত নৌকো চালানোর কারণে বাহু আর কাঁধের পেশিগুলো ভালোভাবে গড়ে উঠত, যা নশ্বদের সামুদ্রিক সংস্কৃতির একটা প্রধান চ্যালেঞ্জিং কাজ। মেয়েদের পাহারা দেখা, ধান বাঙানা, কাপড় তৈরি করা আর অন্যান্য শারীরিক শ্রমসাধ্য কাজের জন্য পেশি যেভাবে জায়গা বাঁধে সেটা স্পষ্ট। এমনকি উচ্চপদস্থ ভাইকিংরাও নিয়মিত শরীরচর্চার ছাপ তাদের হাড়ে দেখায়। ধনী গড়স্থানে যারা শুয়েছে তাদের হাড়ের ঘনত্ব আর পেশিযুক্ত চিহ্নগুলো নিয়মিত পরিশ্রমের কথা বোঝায়। বলছে ভাইকিং সমাজে শারীরিক পরিশ্রম শুধু শ্রমিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সবাই এটা করত। পুরাতাত্ত্বিক প্রমাণ আর পরীক্ষামূলক আর্কিওলজি থেকে যা বোঝা যায়, ভাইকিংদের দৈনন্দিন শক্তি খরচ আধুনিক সময়ের চেয়ে অনেক বেশি ছিল। ধারণা করা হয় যে ভাইকিং কৃষক, কারিগর আর যোদ্ধারা প্রতিদিন 3000 থেকে 4000 ক্যালোরি খরচ করত শারীরিক কাজের মাধ্যমে, যা আধুনিক অফিস কর্মীর দৈনিক 300 থেকে 600 ক্যালোরির থেকেও অনেক বেশি। শারীরিক সক্রিয়তা, ভাইকিংদের দৈনন্দিন জীবনে যেসব ধরনের শারীরিক পরিশ্রম ছিল তা আজকে স্লিপ সায়েন্স অনুযায়ী ঘুমের জন্য খুবই উপকারী এমন কাজের সঙ্গে একদম মিলে যায়। রেসিস্ট্যান্স এক্সারসাইজ, পুরাতাত্ত্বিক প্রমাণ দেখায় ভাইকিংরা নিয়মিত এমন কাজ করত যাকে আজ রেসিস্ট্যান্স ট্রেনিং বলা হয়। দৈনন্দিন কাজের মধ্যে ভারী জিনিস তোলা, বাহন করা আর সামলানো। আধুনিক গবেষণায় দেখা গেছে যে এই ধরনের রেসিস্ট্যান্স এক্সারসাইজ ঘুমের মান অনেক ভালো করে। গভীর ধীর তরঙ্গ ঘুম, যেটা শরীরের পুনরুদ্ধারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাইকিংদের লং হাউস, নৌকা আর কেল্লা বানানোর জন্য প্রচুর শক্তির দরকার ছিল। এক্সপেরিমেন্টাল আর্কিওলজি প্রজেক্টের মধ্যনিবেশিতা করলে বা তা কয়েকটাই দেখানো গেল যে সমল থেকেই দেখানো গেল যা কাজ কতটা শারীরিকভাবে কঠিন। একটা প্রজেক্টে দেখা গেছে ছোট একটা লং হাউসের ভারী কাঠ সরানো মানে আধুনিক দিনের শক্তি প্রশিক্ষণের মতো বা তার চেয়েও বেশি পরিশ্রম। অ্যারোবিক এক্সারসাইজেস, পুরনো খুঁজে পাওয়া বস্তু আর সাগার গল্প থেকে জানা গেছে যে ভাইকিংরা নিয়মিত শক্তি লাভানো অ্যারোবিক কাজ করত, যেমন ডাকাতি করা, পায়ে হাঁটা আর জমিতে কাজ করা। আধুনিক ঘুম গবেষণায় বারবার দেখা গেছে যে অ্যারোবিক এক্সারসাইজ ঘুম ভালো করার জন্য ওষুধ ছাড়া একদম দারুণ, বিশেষ করে যদি সময় করা হয়, তবে ঘুমানোর ঠিক আগে না। ভাইকিংদের ডিঙি চালানোর অভ্যাস তাদের জন্য একদম শক্তিশালী আর কার্যকরী একটি কাজ ছিল। আধুনিক ঘুম বিজ্ঞানে পাওয়া সাহিত্যগত প্রমাণ দেখায় যে ভাইকিংরা দিনে দিনে প্রচুর শারীরিক পরিশ্রম করত, মূলত দিন জুড়েই, যেখানে স্বাভাবিক ঋতুবৈচিত্র্য আর যথেষ্ট বিশ্রামের সময় থাকত। এসবই ভালো ঘুমের জন্য প্রায় আদর্শ পরিবেশ তৈরি করত। তারা যে ধরনের দেহের ভারসাম্য রক্ষা আর ওয়ার্কআউট করত সেটা বেশিরভাগ সময় বাইরে আর অনেক সময় বন্ধু মহলে করত, যেটা ঘুমের পক্ষে অসাধারণ উপকার্য ছিল। যদিও আজকে আধুনিক মানুষদের এ বিষয়ে অনেক উন্নত জ্ঞান থাকা সত্ত্বেও
শারীরিক ব্যায়ামের বিজ্ঞান আমাদের আজকের অলস আর কৃত্রিম আলয় ভরা পরিবেশে কাজ করে উঠতে পারেনি। বাইরের শারীরিক ও পরিবেশগত কারণগুলো ছাড়াও বিচ্ছিন্ন প্রাচীন নিদর্শন আর সাগা সাহিত্যে নিম্নলিখিত তথ্যগুলো বলে যে নরস্তের ঘুমের মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি ছিল সমান গুরুত্বপূর্ণ। তাদের বিশ্রামের প্রতি সাংস্কৃতিক মনোভাব, উদ্বেগ মোকাবেলার উপায় আর ঘুম সম্পর্কে আধ্যাত্মিক বিশ্বাসগুলো এমন মানসিক অবস্থা তৈরি করত যা গভীর আর পুনরুজ্জীবিত ঘুমের জন্য উপযোগী ছিল, যে ঘুম আধুনিক মানুষ প্রায়ই পেতে পারে না। সেই সাগা সাহিত্য দেখায় যে নরস সংস্কৃতিতে ঘুমকে অতিরঞ্জিত করার বা ঘুম নিয়ে উদ্বেগ তৈরির বদলে সঠিক বিশ্রামের গুরুত্ব দেয়া হতো, এমন একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি যাকে আজকের ঘুমের মনোবিজ্ঞানও ভালো ঘুমের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করে। হাভিমাল পুরানো নরস কাব্যের একটা সংকলন, যেখানে এমন অনেক ছড়া আছে যা ঘুমের মধ্যে সমতা রাখার গুরুত্ব নিয়ে কথা বলে। একটা মানুষ পুরো সকালটা ঘুমানো ঠিক নয়। যে মানুষ সম্পদ অর্জনের জন্য অন্ধকারে ছুটি, তার মধ্যে প্রায়ই প্রেমান্যতা থাকে না। এটা একটা সাংস্কৃতিক মূল্যবোধের পরিচায়ক। উদ্দেশ্য নিয়ে ওঠো। অন্য শ্লোকগুলো অতিরিক্ত সতর্কতা ও চিন্তার ব্যাপারে সতর্ক করে। অজ্ঞলোক সারা রাত জেগে থাকে আর সব কিছু নিয়ে চিন্তা কষে। সকাল হলে তার মন ক্লান্ত আর সবকিছু ভারী লাগে, যেমনটা আগেও ছিল। এই ভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো একটা সমন্বিত পদ্ধতির কথা বলে, যা পর্যাপ্ত ঘুমকে মূল্য দেয় কিন্তু অতিরিক্ত চিন্তা করে না। ঠিক এমনই মনোভাব আধুনিক ঘুম বিশেষজ্ঞরাও ভালো ঘুমের জন্য পরামর্শ দেন। নর্স সংস্কৃতির দৃষ্টিভঙ্গিতে ঘুমকে একটা প্রাকৃতিক ও জরুরি প্রক্রিয়া হিসেবে দেখা হয়েছে। জীবনের একটা অংশ হিসেবে দেখা হয়, কোনো বিলাসিতা যা কমানো দরকার বা কোনো সমস্যা যা সমাধান করতে হবে তার মতো নয়। এই সমান ভাবনা মধ্যযুগীয় খ্রিস্টান শিল্পশাস্ত্রের সঙ্গে মোটা দাগে আলাদা, যেখানে ঘুমকে কখনো কখনো আত্মিক গুণ হিসেবে দেখা হতো, আর আমাদের আধুনিক উৎপাদনমুখী সংস্কৃতির সঙ্গে, যেটা ঘুমকে একটা অকার্যকর সময় হিসেবে মনে করে কমানোর চেষ্টা করে। ভাইকিংদের দৃষ্টিভঙ্গি যথেষ্ট বিশ্রামকে মূল্য দিয়ে পরিষ্কার উদ্দেশ্য বজায় রাখার মধ্যে এমন একটা মানসিক মধ্যপথ যা আধুনিক ঘুম মনোবিজ্ঞান হেলদিয়েস্ট স্লিপ হিসেবে সবচেয়ে উপযোগী হিসেবে স্বীকার করে। প্রাচীন খোঁজখবর আর সাগা কাহিনীর তথ্যগুলো বোঝায় যে নর্স সংস্কৃতিতে সন্ধ্যার গল্প বলা কতটা জরুরি। আরেকদিকে দীর্ঘ ঘরগুলোর কেন্দ্রীয় চুলার চারপাশে বসার ব্যবস্থা গল্প বলার জন্য একটা উপযোগী পরিবেশ তৈরি করত। সাহিত্যেও বারবার সন্ধ্যের সাগা বলার উল্লেখ পাওয়া যায়, যা তখনকার একটা সাধারণ কর্মকাণ্ড ছিল। আধুনিক নিদ্রাবিজ্ঞানী দেখা যাচ্ছে ঘুমের আগে মনের চাপ কমানো কত গুরুত্বপূর্ণ। এমন কাজগুলো যা মনকে সক্রিয় সমস্যা সমাধান থেকে আস্তে আস্তে আরামদায়ক অবস্থায় নিয়ে যায়, সেগুলো খুব দরকার। ঘুমের জন্য মনোভাব তৈরি করা। ভাইকিংদের সন্ধ্যার গল্প বলার প্রচলন এই কাজটা দারুণভাবে করত। মজার কিছু শোনাতে শোনাতে দিনের চিন্তা থেকে দূরে সরিয়ে দিত দৃষ্টি। স্লিপ মেডিসিনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে গল্প শোনার মতো প্যাসিভ অ্যাক্টিভিটিগুলো ঘুমের শুরু এবং গুণগত মানে সাহায্য করে সমস্যা সমাধানের কাজ বা ইন্টারঅ্যাক্টিভ মিডিয়ায় সামিল হওয়ার চেয়ে। ভাইকিংদের এই সন্ধ্যার মৌখিক গল্প বলার ঐতিহ্য একদম পারফেক্ট উদাহরণ। আধুনিক ঘুমের বিজ্ঞানের মতে ঘুমানোর আগে মনের কাজের কথা ভাবো। ধরো আস্টেড নামে এক মহিলা, যিনি আজকের সুইডেনের উপসালার এলাকার কাছে এক গ্রামবাড়ি থেকে। একই ধরনের গ্রাম থেকে পাওয়া প্রত্নতাত্ত্বিক প্রমাণ দেখায় যে সন্ধ্যার খাবারের পরে তার পরিবার আয়নার বাড়ির কাছে জমা হতো, যেখানে পরিবারের বড় কেউ পূর্বপুরুষের গল্প বা পুরাণের কাহিনী শোনাত। এই নীরবভাবে শোনার সময় তার মন ধীরে ধীরে দিনের ব্যস্ত চিন্তা থেকে সরে এসে এক ধরনের আরামদায়ক ঘুমানোর জন্য মানসিক অবস্থা তৈরি করত। সেই সময়কার সেটিংয়ে আধুনিক সন্ধ্যার বিনোদনে নীল আলো বা ইন্টারঅ্যাক্টিভ উদ্দীপনার প্রভাব ছাড়া যা ঘুম ভেঙে দেয়। প্রত্নতাত্ত্বিক প্রমাণ, যেমন ঘুমানোর জায়গার কাছে পাওয়া আমুলেট এবং খোদাই করা চিহ্ন, সঙ্গে সাহিত্যের সাগা ও এড্ডারে দেওয়া উল্লেখ থেকে জানা যায় যে ভাইকিংরা ঘুম আর স্বপ্ন নিয়ে জটিল আধ্যাত্মিক বিশ্বাস রাখত, যা তাদের ঘুমের অভিজ্ঞতায় প্রভাব ফেলত। নর্স বিশ্ব বিবেচনায় স্বপ্নকে জ্ঞান বা ভবিষ্যৎবাণীর উৎস হিসেবে গুরুত্ব দেওয়া হতো। অনেক সাগা এ ব্যাপারে উল্লেখ আছে। গিজলের সাগা আর লাক্সটেলা সাগাতে স্বপ্নকে দেখা হয় একটা অর্থপূর্ণ অভিজ্ঞতা, যেটা গাইড করে বা সতর্ক করে। এই দৃষ্টিভঙ্গিটা পরবর্তীতে কিছু খ্রিস্টান মতের থেকে আলাদা, যারা মাঝে মাঝে স্বপ্নকে শয়তানি প্রভাবের সঙ্গে জড়িয়ে দেখত, যেটা ঘুমের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিত। নর্সদের দৃষ্টিতে স্বপ্ন প্রতিম্বাচন হয়ে পড়ে ভালো একটা অভিজ্ঞতা,
ভুমকির মতো না হওয়ায় হয়তো ঘুমের উদ্বেগ কমাতো এবং ঘুমের প্রতি একটা বেশি ইতিবাচক মনোভাব তৈরি করত। আধুনিক ঘুম মনোবিজ্ঞানেও দেখা গেছে স্বপ্নের প্রতি ইতিবাচক মনোভাব থাকা ভালো ভালো ঘুমের সঙ্গে সম্পর্কিত, আর স্বপ্নের ভয় নির্ঘুমিতা আর ঘুম এড়িয়ে যাওয়ার কারণ। আরও আছে, খনিজবিদ্যা বলছে ভাইকিংরা মাঝে মাঝে ঘুমানোর জায়গার কাছে রক্ষা করার তাবিজ রেখে যেত। এই ধরনের আধ্যাত্মিক সুরক্ষার জিনিসগুলো সম্ভবত মনে শান্তি দেয়, যা ঘুম আসতে সাহায্য করে। আধুনিক ঘুম গবেষণাও দেখা গেছে নিজেকে সুরক্ষিত মনে করা ভালো ঘুমের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা শরীরের শান্তির স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে, যেগুলো ঘুম আসতে এবং ধরে রাখতে সাহায্য করে। সারা সাহিত্যে দেখা যায় নর্স সংস্কৃতি অস্পষ্টতা আর চিন্তার বিরুদ্ধে বিশেষ মানসিক পদ্ধতি তৈরি করেছিল, যেগুলো একটা বিপজ্জনক আর অপ্রত্যাশিত পৃথিবীতে ভালো ঘুমে সহায়তা করত। নর্স সাহিত্যে বারবার অদ্ভুত বা নষ্ট ভাগ্যর ধারণা আসে, যা ব্যক্তিগত নিয়ন্ত্রণের সীমাবদ্ধতাগুলোকে স্বীকার করত। যদিও ভাইকিংরা ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য বাস্তব পদক্ষেপ নিত, সাহিত্যিক প্রমাণগুলো দেখায় যে তারা এটারোড্রার সঙ্গে এমন এক ধরনের দার্শনিক মানসিকতা যুক্ত করেছিল, যা আধুনিক মনস্তত্ত্ব এখন স্বীকার করে যে অনিশ্চয়তাকে গ্রহণ করা মনের শান্তির জন্য ভালো, বিশেষ করে ঘুমের জন্য। ঘুমের মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে অনিশ্চয়তাকে মান্যতা দেওয়ার পদ্ধতিগুলো সমস্যা সমাধানের থেকে বেশি কার্যকর যখন সেই অনিশ্চয়তাগুলো একদমই এখনই ঠিক করা সম্ভব নয়। ভাইকিংদের সংস্কৃতিতে ভাগ্যের গুরুত্ব স্বীকার করার পাশাপাশি নিজের কাজ করাও গুরুত্ব পেয়েছিল, যা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে অনেকটা জটিল এবং পরিণত। যা ভালো ঘুম নিশ্চিত করতে পারত এমন একটা ভারসাম্য ছিল, এমনকি কঠিন পরিস্থিতিতেও। হাবোমাইলের মধ্যে এমন একটা জ্ঞান আছে যা এই সমন্বিত পন্থাকেই সমর্থন করে বলে বোঝা যায়। ভয় থেকে যিনি লড়াই থেকে দূরে থাকেন, তিনি মনে করেন যে তবেই জীবন দীর্ঘ হবে, কিন্তু বৃদ্ধাবস্থায় তাকে কোনো শান্তি পাওয়া যাবে না, যদিও বুড়ো হয়ে অস্ত্রের আঘাত থেকে বাঁচবে। এটা মনে করায় যে ভবিষ্যতের ব্যাপারে অতিরিক্ত চিন্তা করা একান্তই ক্ষতিকর। এমন একটা দৃষ্টিভঙ্গি যা আধুনিক মনোবৈজ্ঞানিক পদ্ধতির সাথে মিল রেখে সমস্যাগুলো সামাল দেওয়ার কথা বলে, প্রস্তুতির আগে মনোযোগের উৎকণ্ঠা। সরা সাহিত্য ভালোই গুরুত্ব দেয় সম্মান আর ভালো নৈতিক চেতনা রাখতে। আধুনিক ঘুম গবেষণায় দেখা গেছে মানসিক কারণগুলো ঘুমের গুণগত মানের সাথে বড়ই জড়িত। অনেক মনস্তাত্ত্বিক গবেষণায় পাওয়া গেছে নৈতিক দুশ্চিন্তা আর অপরাধবোধ ঘুমের মান অনেক খারাপ করে, আর নৈতিক সামঞ্জস্য থাকলে ঘুম ভালো হয়। ভাইকিংদের সংস্কৃতিতে সম্মান বজায় রাখা আর কোনো ঝামেলা হলে সোজাসুজি মোকাবেলা করাই অনুভব করা হতো, ধোঁকা দিয়ে নয়। এটা ঘুমের সঠিক যত্নের ক্ষেত্রে অনেক সাহায্য করত। সাগাগুলোতে এমন অনেক ঘটনা আছে যেখানে চরিত্রগুলো অসমাধিত নৈতিক সমস্যা বা অসম্মানজনক কাজের কারণে ঘুমাতে পারে না। গিজলের সাগাতে প্রধান চরিত্রটা গোপনে কোনো রূঢ় হত্যাকাণ্ড করার পর মারাত্মক ঘুমের সমস্যা ভোগ করে, যা দেখায় যে তখনকার সংস্কৃতিতেও নৈতিক শান্তি আর ভালো ঘুমের মধ্যে একটা সম্পর্ক মেনে নেওয়া হতো। এই নৈতিক স্পষ্টতার উপর গুরুত্ব দেওয়া যে ঘুমের জন্য কত জরুরি, সেটা মনোবিজ্ঞানের গবেষণার সাথেও মিলে যায়, যেখানে নৈতিক আঘাত আর ঘুমের সমস্যার সম্পর্ক দেখা গেছে। পিটিএসডি আর নৈতিক আঘাত ভক্তিদের উপর করা গবেষণায় পাওয়া গেছে নৈতিক চাপ বিশেষ করে রেম ঘুমকে বিঘ্নিত করে এবং দুঃস্বপ্ন বাগায়, যা ইঙ্গিত করে যে ভাইকিং সংস্কৃতির সম্মান বজায় রাখার উপর গুরুত্ব স্বাস্থ্যকর ঘুমের গঠনকে সমর্থন করতে পারে। ভাইকিং বসতি এবং প্রতিরক্ষামূলক কাঠানোর পুরাতাত্ত্বিক তথ্য এবং আগেই আলোচিত একযোগে ঘুমানোর ব্যবস্থা একটা নিরাপত্তার এমন একটা পদ্ধতির ইঙ্গিত দেয়, যা সুস্থ ঘুম মনোবিজ্ঞানে সাহায্য করত। আধুনিক ঘুম গবেষণায় দেখা গেছে মানসিক নিরাপত্তা ভালো ঘুমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আধুনিক ঘুম গবেষণায় দেখা গেছে মানসিক নিরাপত্তা ভালো ঘুমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘুম মস্তিষ্কের সতর্কতা ব্যবস্থা আগে নিশ্চিত করতে হয় যে পরিবেশটি নিরাপদ, তারপরই গভীর ঘুমের ভালনারেবিলিটি নেওয়া যায়। ভাইকিংদের নিরাপত্তার পদ্ধতি ছিল ফিজিক্যাল প্রতিরক্ষা এবং একসাথে ঘুমানোর ব্যবস্থা, যাতে অনেকে মিলেমিশে খতরায় সাড়া দিতে পারত। ফলে তারা আত্মবিশ্বাসী হয়ে গভীর আর আরামদায়ক ঘুম পেত। আধুনিক জীবনের একাকী ঘুমানোর পদ্ধতির সঙ্গে এটা আলাদা, যেখানে একজন ব্যক্তি একদমই দায়িত্ব নিতে মনে হয়। সম্ভাব্য ধুমকি একটা মানসিক চাপ, যার কারণে ঘুমের সময় অতিরিক্ত সতর্ক থাকা যায় এবং ঘুমের দীর্ঘতা কমে যায়। প্রত্নতাত্ত্বিক আর সাহিত্য সূত্রে দেখা যায় যে ভাইকিংরা তাদের পরিবেশের চরম ঋতু বৈচিত্র্য, বিশেষ করে উত্তর মেরুর দীর্ঘ শীতকালীন অন্ধকারের মতো চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নিতে মানসিক রূপান্তর ঘটিয়েছিল।
প্রধান উৎসব আর আফছরগুলোর সময়কাল, যা উৎসবের হলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর সাগা উদ্ধৃতি দিয়ে স্পষ্ট, দেখায় যে সামাজিক উৎসবগুলো একসাথে বেশি হওয়াকে গুরুত্ব দেওয়া হতো।